আমাকে তুই এইভাবে ধোকা দিলি না। তুই মনে রাখিস, তোর একদিন কন্যা সন্তান হবে। সেদিন তুই বুঝতে পারবি মেয়েদের মন নিয়ে খেলা করছিস না। একদিন তোর মেয়ের মন নিয়ে অন্য কেউ খেলবে। আমি তোকে অভিশাপ দিলাম। এই, যা তো, এত ন্যাকামি করিস না। আমি কি আমার মেয়েকে তোদের বাবা মায়ের মতো ছেড়ে দিব নাকি? নির্লজ্জ মেয়ে, জুনিয়র ছেলের সাথে রিলেশন করছস, আবার এসেছে অভিশাপ দিতে। যা ভাগ এখান থেকে। নদী চোখের পানি মুছতে মুছতে আয়ানের গালে থাপ্পড় মেরে বলে, আর জীবনেও যেন তোর সাথে আমার দেখা না হয়। তুই কোনোদিন সুখী হবি না। আমার আবেগ ভালোবাসা নিয়ে খেলছস না, দেখে নিস। আমার মতো একদিন তোকে এইভাবে কাঁদতে হবে। সেদিন ঠিক বুঝতে পারবি আমার কেমন লাগছে। যা তো, এইসব কচুর আবেগ দেখে লাভ নাই। ধুর, তুই থাক, আমি যাই। হঠাৎ করে কারোর ডাকে আয়ানের ঘুম ভেঙে গেল। আয়ান লাফ দিয়ে উঠে পড়ল। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, কি হয়েছে আম্মু, ডাকছো কেন? ভার্সিটিতে যাবি না নাকি? এত ঘুম তোর চোখে আসে কিভাবে? উফ, চিল্লাম না তো। মাথা ব্যথা করছে সারা রাত। ঘুমাতে ঘুমাতে 2টা বেজে গেছিল। যা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যা। আয়ানের আম্মু চলে গেল। আয়ান উঠে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে ব্যাগ নিয়ে বের হলো। নিচে গিয়ে ওর আম্মুকে বলল, আম্মু, আমি চলে গেলাম। খাবার খেয়ে তো যাবি নাকি? সময় নাই, বাইরে খেয়ে নিব। আয়ান দৌড়ে বের হয়ে গেল বাইক নিয়ে। সোজা ভার্সিটিতে চলে গেল। বন্ধুদের সাথে ক্লাসে গেলে রাকিব বলে উঠে, ভাই, নতুন একটা ম্যাম এসেছে। যা ফিগার, কি বলবো তোকে। দূর শালা, আবার শুরু হয়েছে ম্যামদের উপরে নজর দেওয়া। নিজে মনে হয় ভালো মানুষ, 1 বছর ধরে ভালো হয়েছস। আগে যে কত ভালো ছিলে জানা আছে। বাদ দে, অতীত বারবার টেনে নিয়ে আসোস কেন? ওকে বাদ দিলাম, চল বাইরে যাই। যাব না, কিছু নোট করা বাকি আছে। আয়ান পাশে একটা ছেলের থেকে নোট নিয়ে নিজের নোটে তুলতে লাগলো। ক্লাসে ম্যাম আসলে, সবাই দাঁড়ালে আয়ান তাড়াতাড়ি করে দাঁড়িয়ে সামনের দিকে তাকাতে চমকে গেল। আয়ানের হাত থেকে কলম পড়ে গেল। আয়ানের কলম গড়িয়ে ম্যামের পায়ের কাছে গিয়ে থামল। ম্যাম কলমটা তুলে বলল, এইটা কার? আয়ান নদীর কাছে গিয়ে বলল। আমার। আয়ানকে দেখে নদীর বুকটা কেঁপে উঠল। আয়ান হাত এগিয়ে দিলে নদী কলমটা দিয়ে দিল। আয়ান কলম নিয়ে নিজের সিটে বসল। নদী নিজেকে সামলে নিয়ে সবার সাথে পরিচয় হতে লাগলো। নদী নিজের পরিচয় দিয়ে সবার থেকে এক এক করে পরিচয় নিতে লাগলো। আয়ানের সময় আসলে আয়ান পরিচয় দিতে গেলে নদী রাকিবের দিকে তাকিয়ে বলল, তোমার নাম কি? জি ম্যাম, আমার নাম মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব নিজের পরিচয় দিতে লাগলো। সবার পরিচয় নিতে নিতে ক্লাস শেষ হয়ে গেলে নদী চলে গেল। সবাই নদীকে কথা বলতে লাগলো। রাকিব বলে উঠে, কিরে শালা, তোকে বলেছিলাম না ম্যাম দেখতে একদম হট। রাকিবের কথা শুনে আয়ান রেগে মাথায় থাপ্পড় মেরে বলল, চুপ, একদম বাজে কথা বলে মুখ ভেঙে ফেলবো। আয়ানের ব্যবহার দেখে সবাই অবাক হয়ে আয়ানের দিকে তাকালে আয়ান কিছু না বলে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। আয়ান বাইক নিয়ে সোজা বাসায় যেতে লাগলো আর ভাবতে লাগলো, এত বছর পর ওনাকে এই রূপে দেখব কখনো ভাবতেও পারি নাই। উনি শেষমেশ আবারও আমার সামনে আসলো, তাও আবার আমার ম্যাম হয়ে। আয়ান কথাগুলো ভেবে বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকতে আয়ানের আম্মু বলল, কি ব্যাপার আয়ান, তুই এত এখানে কি করিস? ভালো লাগছে না তাই চলে আসলাম। ও আচ্ছা, পরিচয় হ। আফা, এটাই আমার ছেলে আয়ান। আর আয়ান, এইটা তোর আন্টি, দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবা। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আয়ান নদীর আম্মুর সাথে কিছুক্ষণ কথা বলে নিজের রুমে চলে গেল। ব্যাগটা টেবিলের উপরে রেখে উপুড় হয়ে শুয়ে পড়ল। বিকালে ঘুম ভাঙলে আয়ান ফ্রেশ হয়ে নিচে গেলে আয়ানের আম্মু বলে উঠল, আয়ান শোন, দ্বিতীয় তলায় যা তো, ওনাদের বাথরুমের লাইট নাকি জ্বলছে না। তুই একটু গিয়ে দেখে আয় তো। আর ফ্রিজের লাইটটাও লাগিয়ে দিয়ে আসিস। ঠিক আছে। আতিয়া বাসায় আসে নাই? ওই আসবে না, বড় আপা তুলি এসেছে তাই ওকে দেখতে দেয়নি। ও,
আয়ান কথাটা শুনে বাসা থেকে বের হয়ে গেল। আয়ান সিঁড়ি ভেঙে উপরে উঠে পড়ল। পাশে আরও কয়েকটা ভাড়াটিয়া আয়ানকে বলতে লাগলো, আয়ান বাবা কেমন আছো? তোমাকে তো দেখাই যায় না। একটু পড়াশোনা নিয়ে ব্যস্ত আছি। আন্টি কেমন আছেন? আয়ান সবার সাথে টুকটাক কথা বলে নতুন ভাড়াটিয়ার রুমে গিয়ে নক করলো। পিছন থেকে আরেকটা ভাড়াটিয়ার ছেলে এসেছে, বলে, ভাইয়া আজকে পড়বো না? আম্মুকে একটু বলো না। কি হয়েছে যে পড়বে না? 30 মিনিট পড়ো, যাও। আয়ান ছেলেটার সাথে কথা বলছে আর কলিং বেল চাপতে লাগলো। দরজা খুলে বলল, আয়ান বাবা। আয়ান পিছনে ঘুরে বলে, জি আন্টি, আমি কি সমস্যা আমাকে বলেন, আমি ঠিক করে দিচ্ছি। আর তুমি যাও, 30 মিনিট পড়তে বসবে। আয়ানের কথা শুনে ছেলেটা মন খারাপ করে চলে গেল। আয়ানকে ভিতরে আসতে বলে। আয়ান ভিতরে গেল। নদীর আম্মু বলে, বাবা ওই রুমে ওয়াশরুমের লাইটটা জ্বলছে না। আচ্ছা চলেন দেখি। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে ঢুকলো। নদীকে দেখে আয়ান চমকে উঠল। নদী আয়ানকে দেখে তাড়াতাড়ি করে ওড়না পরে নিল। নদী রেগে বলল, আম্মু হুট করে আমার রুমে ছেলে মানুষ নিয়ে চলে আসার মানে কি? আমাকে কি একবার বলতে পারো না যে কাউকে নিয়ে আসছি? নদী এভাবে কথা বলছিস কেন? বাবা কিছু মনে করো না। ওই আমার বড় মেয়ে নদী। তুমি তো মনে হয় চিনো, তোমাদের ভার্সিটির ম্যাম নতুন জয়েন হয়েছে। জি চিনি আন্টি, সরি ম্যাম। বাবা আসো। আয়ান ফোনের লাইট জ্বালিয়ে নদীর আম্মুর সাথে ওয়াশরুমে চলে গেল। আয়ান লাইট খুলে আবার লাগালে দেখে কোনো কাজ করছে না। লাইট ভালো করে দেখে বলল, আন্টি আমার মনে হয় হোল্ডারের সমস্যা হয়েছে, আমি নতুন হোল্ডার কিনে নিয়ে আছি। আচ্ছা আমার থেকে টাকা নিয়ে যাও, আমি টাকা নিয়ে আসছি। আন্টি লাগবে না, আপনি থাকেন, আমি আসছি। আয়ান টাকা না নিয়ে রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে গেল। বাসা থেকে বের হয়ে হোল্ডার কিনতে দোকানে চলে গেল। দোকান থেকে কিনে ওর বাসায় গিয়ে মারতুল আরও প্রয়োজনীয় জিনিস নিয়ে চলে গেল। বাসার ভিতরে ঢুকে নদীর রুমের সামনে গিয়ে বলে, ম্যাম আন্টি কোথায়? জানি না, গিয়ে খুঁজেন। আয়ান দরজার ওইখান থেকে আন্টি আন্টি বলে ডাকতে লাগলো। নদী বিরক্ত হয়ে বলল, আম্মুর সাথে কাপড় নিয়ে আসতে গেছে, নিজের কাজ করে চলে যান তো। আয়ান কথাটা শুনে বলল, আমি নিচে যাচ্ছি আন্টি। আন্টি আসলে আন্টিকে বলেন আম্মুকে কল দিয়ে বলতে আমি চলে আসবো। বারবার এসে এসে বিরক্ত করবেন না তো, নিজের কাজ করে চলে যান। আয়ান কিছু না বলে টি টেবিলের উপরে সব রেখে চলে গেল। নদী রাগে গজগজ করতে লাগলো। নদীর আম্মু নিচে আসলে আয়ানকে চলে যেতে দেখে ডাক দিয়ে বলল, আয়ান কোথায় যাচ্ছ? কাজ হয়ে গেছে? আপনি এসেছেন, ম্যামকে একা দেখলাম তাই চলে যাচ্ছি। আরে সমস্যা কি? নদী লাইট ধরতো, তুমি নিজের কাজ করতে পারতে। পাশে দুইজন বলে উঠে, ভাবি কি যে বলেন, আয়ান নদী মামুনি থাকার পর রুমে থাকবে, এইটা অসম্ভব। আমার মেয়েরা একা থাকলে আয়ান কখনো আমার বাসায় ঢোকে না, আর তো ওই একা অতক্ষণ থাকবে। আপনি নিয়ে যান। আয়ান ওনার কাজ শেষ হইলে এসেছো, মেঘলা বিরিয়ানি রান্না করছে, তোমাকে দাওয়াত দিতে বলছে। আচ্ছা আন্টি। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে চলে গেল। নদীর আম্মু হেসে বলে, বাহ, তোমার আম্মু তোমাকে অনেক ভালো শিক্ষা দিয়েছে। আয়ান কিছু বলল না। আয়ান সব কিছু নিয়ে নদীর রুমে গেল। নদীর আম্মু নদীর জামা কাপড় বিছানার উপরে রেখে দিল। নদী আয়ানকে আর চোখে দেখতে লাগলো। আয়ান ওয়াশরুমে গেলে নদীর আম্মু বলে, আচ্ছা আমি বাকি কাপড়গুলো রেখে আসছি। আর নদী তো তোমার ম্যাম, লজ্জা পাওয়ার কিছু নাই। তোমার কিছু লাগলে নদীকে বলো, ওই নিয়ে এসে দিবে। নদী এই দিকে খেয়াল রাখিস। নদীর আম্মু চলে গেল। আয়ান ফোন মুখে নিতে লাগলো। একবার কাঁধে মাথা দিয়ে চেপে ফোন ধরার চেষ্টা করলে ফোন পড়ে যেতে নিল। নদী বিষয়টা দেখে নদী উঠে এসেছে, হাত থেকে ফোন নিয়ে লাইট ধরল। আয়ান কিছু না বলে হোল্ডার খুলতে লাগলো। হোল্ডার খুলে নতুনটা লাগাতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে চোখের কোণায় পানি আসার আগেই মুছে ফেলল। নদী ভাবতে লাগলো, ফ্ল্যাশব্যাক। আয়ান নদীর কোলে মাথা দিয়ে শুয়ে আছে। নদীর হাতগুলো হাতের ভিতরে নিয়ে বুকের উপরে রেখে বলতে লাগলো, জান, তুমি কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কিন্তু তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি তোমার ছোট হইলে কি হবে, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি।
আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তোমার চোখে পানি আসার আগেই আমি তোমার কষ্ট দূর করে দিব। আয়ানের কথা শুনে নদী খুশি হয়ে আয়ানের কপালের চুলগুলো সরিয়ে দিয়ে কপালে চুমু দিয়ে বলল, তাই আমার পিচ্চি বরটা তো আমাকে ভালোবাসে, আমি তো জানি। আর আমিও আমার পিচ্চি বরকে অনেক অনেক ভালোবাসি। আমি কখনোই আমার পিচ্চি বরটাকে ছেড়ে চলে যাব না। আচ্ছা জান, তুমি তো ভার্সিটির ম্যাম হতে চাও তাই না? এমন যদি হয় একদিন তুমি হুট করে আমার ভার্সিটির ম্যাম হয়ে গেলে, তখন আমি কি করব জানো? কি করবে শুনি? আমি তোমাকে আমাকে কি? আমি তোমাকে পুরো ভার্সিটিতে সবার সামনে তোমার মাথার পিছনে এভাবে ধরে। আয়ান কথাটা বলে সোজা উঠে নদীর ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নিল। নদীর চোখ বড় বড় করে ফেলল। আয়ান 3 মিনিট পর ছেড়ে দিয়ে মিটিমিটি হেসে বলল, এভাবে কিস করব। নদী ফিক করে হেসে আয়ানকে মারতে যাবে, আয়ান সাথে সাথে নদীর হাত ধরে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলে, এটা আদর করার হাত, মারার হাত না জান। ফাজিল ছাড়ো। আয়ান নদীর সাথে দুষ্টুমি করতে লাগলো। দুইজন হাসাহাসি করতে লাগলো। নদী ভাবনা জগৎ থেকে বের হয়ে দেখে আয়ান বলছে, ম্যাম হয়ে গেছে, ফোনটা দিন। ও সরি, নিন। নদী আয়ানকে ফোনটা দিল। আয়ান ফোনটা নিয়ে আর সব কিছু নিয়ে বলল, ফ্রিজ কোথায় সেট করবেন? রান্নাঘরে। ওকে। আয়ান রুম থেকে বের হয়ে রান্নাঘরে চলে গেল। নদীর আম্মু রান্নাঘরে এসেছে, আয়ানকে দেখিয়ে দিতে লাগলো। আয়ান কাজ করা শেষ করে বলল, ওকে আন্টি, আর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমি এখন আসছি। থাকো, রান্না করি, রাতে খেয়ে যাও। অন্য একদিন খাবো আন্টি, এখন আসছি। আয়ান কথাগুলো বলে চলে গেল। নিচে গিয়ে ওর আম্মুর হাতে সব দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে পড়তে বসলো। আয়ান পড়ার চেষ্টা করলেই বারবার নদীর মুখটা ভেসে উঠতে লাগলো। আয়ান চোখ বন্ধ করে ফেলল। আয়নের চোখে পানিগুলো গড়িয়ে পড়তে লাগলো। আয়নের বুকের ভিতরে ব্যথা অনুভব হতে লাগলো। আয়ান চেয়ার থেকে উঠে পড়ল, বারান্দায় চলে গেল। আয়নের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো আর ভাবতে লাগলো, আমি তোমাকে অনেক ভালোবাসি নদী, আমি তোমাকে হারাতে চাই নাই। ওই সময়টা আমার উপায় ছিল না নদী। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি নদী। তোমাকে এত কাছে পেয়েও আমি তোমার সাথে ভালোভাবে কথাও বলতে পারছি না। আমি যে ব্যবহার তোমার সাথে করছি, কোন হিসাবে তোমার কাছে ক্ষমা চাইবো নদী? তুমি কি আমাকে কখনো ক্ষমা করবে নদী? আয়ান কথাগুলো ভাবতে ভাবতে কান্নায় ভেঙে পড়ল। আয়ান হাঁটু গেড়ে কিছুক্ষণ বসে কান্না করতে লাগলো। হঠাৎ করে দরজায় নক করার শব্দ আসলে আয়ান চোখ মুছে নিজেকে ঠিক করে বারান্দা থেকে বের হয়ে দরজা খুলে দিলে দেখে মেঘলা এসেছে। আয়ানকে বলল, ভাইয়া, আপনাকে না আম্মু বাসার ভিতরে যেতে বলছিল, আপনি তো গেলেনই না। ও সরি, আমি ভুলে গেছিলাম। নিচে চলেন, আমি আপনাদের জন্য বিরিয়ানি নিয়ে এসেছি, খেয়ে দেখেন আমি কেমন রান্না করেছি। আচ্ছা তুমি যাও, আমি আসছি। মেঘলা চলে গেল। আয়ান ওয়াশরুমে চলে গেল, ফ্রেশ হয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে মেঘলা আয়ানের আম্মুর সাথে হেসে হেসে কথা বলছে। আয়ানকে দেখে বলল, ওই তো আয়ান এসেছে, যাও খাওয়াও গিয়ে। আন্টি আপনিও আসেন। তোমার আঙ্কেল আসুক তখন খাবো। তুমি আয়ানকে খাইয়ে আয়ানের জন্য তো রান্না করেছো, তাকে খাওয়াও, দেখো সে কি রিভিউ দেয়। আয়ানের আম্মুর কথা শুনে মেঘলা লজ্জা পেয়ে গেল। আয়ান টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসলে মেঘলা আয়ানের প্লেট সোজা করে দিয়ে বিরিয়ানি পরিবেশন করে দিতে লাগলো। আয়ান চামচ হাতে নিয়ে বিরিয়ানি মুখে দিলে খেতে লাগলো। মেঘলা আয়ানের দিকে আগ্রহ নিয়ে তাকিয়ে থাকলে আয়ানের আম্মু বলল, ওই খেয়ে যাচ্ছি, মেয়েটা আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে, কেমন হয়েছে রিভিউটা দিয়ে দিতে পারিস। আয়ান মেঘলার দিকে তাকিয়ে বলল, মজা হয়েছে। প্রথম প্রথম রান্না অনেক ভালোই হয়েছে, আরও একটু ভালোভাবে শিখে নিতে হবে। মেঘলা খুশি হয়ে বলল, সত্যি মজা হয়েছে নাকি আমার মন রাখার জন্য বলছেন? তুমি খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে। আয়ানের চামচটা হাতে নিয়ে বিরিয়ানি তুলে মুখে দিয়ে মেঘলা ভ্যাবাচেকা খেয়ে গেল। মেঘলা লজ্জায় বলে উঠল, মানে আসলে লবণ চিনি বুঝতে পারিনি। সমস্যা নাই, মজা আছে, পরের বার লবণ দিও। আয়ান কথাটা বলে উঠে পড়ল। মেঘলা লজ্জায় টিফিন বাটিটা নিয়ে চলে যেতে নিলে আয়ানের আম্মু বলে, কি ব্যাপার, নিয়ে যাচ্ছ কেন? আমাদের খাওয়াবে না? না মানে আন্টি পরে আবার রান্না করে দিব, এটা খাওয়া যাবে না। মেঘলা কথাটা বলে দৌড়ে চলে গেল।
আয়ানের আম্মু ভ্রু কুচকে তাকিয়ে আয়নের দিকে তাকালে আয়ান ওর আম্মুর পাশে বসতে বসতে বলল, চিনির বদলে তো মানে লবণের বদলে চিনি দিয়েছে। আয়ানের কথা শুনে আয়ানের আম্মু ফিক করে হেসে দিল। আয়ানের আম্মু বলে, বেচারা তোর জন্য এত সুন্দর করে রান্না করে নিয়ে আসতো, শেষমেশ একটা চিনি সব নষ্ট করে দিল। আয়ান কিছু না বলে টিভি চালু করে কার্টুন দেখতে লাগলো। ওর আম্মুর কোলে মাথা দিয়ে বাচ্চাদের মতো শুয়ে থেকে টিভি দেখতে লাগলো। আয়ানের আম্মু আয়ানের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ান কিছুক্ষণ টিভি দেখে রুমে চলে গেল। সকালে আয়ানের ঘুম ভাঙলে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিল। বাইকের চাবি নিয়ে নিচে চলে গেল। নিচে গেলে দেখে তুলি আতিয়া আয়ানের আম্মু আব্বু বসে থেকে কথা বলছে। তুলি আয়ানকে দেখে বলল, আয়ন বেবি কেমন আছো? ভালো, তুই কেমন আছোস? উফ, তুই করো কেন? ভালোভাবে কথা বলতে পারো না? কারের নিচে একটা দিব নাকি? ছি ছি, বিয়ের আগেই বউকে মারতে চাই? এই আল্লাহ, আমাকে এই কেমন স্বামী দিচ্ছ যে বিয়ের আগেই আমাকে মারতে চায়? তুলির কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান ভ্রুকুচকে তাকিয়ে বলল, মাথা খারাপ? আতিয়া পড়াশোনা বাদ দিয়ে এত ঘোরাঘুরি করস কেন রে? পড়াশোনা করার ইচ্ছে নাই নাকি? সরি ভাইয়া, আপু খালামন এসেছিল তাই আর কি। যা, কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে নে। আচ্ছা যাচ্ছি। ভাইয়া তুমি আমাকে রেখে যাও না। ঠিক আছে, যা, রেডি হয়ে নে। আতিয়া চলে গেল। আয়ান সোফায় বসে থেকে তুলির সাথে কথা বলতে লাগলো। আতিয়া তাড়াতাড়ি করে রেডি হয়ে এসেছে, বলে, ভাইয়া হয়েছে, চলো আপু তুমি তাহলে থাকো, পরে কথা হবে। সবাই আমাকে একা করে চলে যাচ্ছিস? কলেজে না গেলে ভাইয়া বকা দিবে। কলেজ থেকে এসেছে, আড্ডা দিব। বাই। কি রে আয়ান, খাবি না? না খেয়ে চলে যাচ্ছিস? খাবো না, ক্ষুধা লাগলে কিছু একটা খেয়ে নিব। আয়ান আতিয়াকে নিয়ে বের হয়ে গেল। আতিয়া গেটের বাহিরে গেল। আয়ান বাইক নিয়ে গেট দিয়ে বাহিরে বের হইলে দেখে নদী একপাশে দাঁড়িয়ে আছে। মেঘলা আর আতিয়া হাসাহাসি করছে। আয়ানকে দেখে আতিয়া বলে, ভাইয়া ভাইয়া মেঘলাও কলেজে যাবে, আমাদের দুইজনকে নিয়ে চলো। আয়ান নদীর দিকে তাকালে নদীর চোখে চোখ পড়লে সাথে সাথে সরিয়ে নিল। আয়ান দুইজনকে বলল, উঠো। আয়ানের কথা শুনে মেঘলা বসতে যাবে, সাথে সাথে তুলি পিছন থেকে বলে, মেঘলা, তুমি পিছনে বসো। আতিয়া, তুমি মাঝখানে বসো। জেলাস করার মানুষ চলে এসেছে। আপু কখন এসেছো? 20 মিনিট হয়েছে আমি এসেছি। দুইজন কলেজে যাওয়ার এত তাড়াতাড়ি, তাই না? আরে আপু, আমি তো জানতামও না। আচ্ছা, আমরা তাড়াতাড়ি আসবো। আজকে রাতে তো ছাদে আড্ডা দিব। ওকে, যাও। আয়ানের পিছনে আতিয়া বসলো। পরে মেঘলা বসলো। নদীর খারাপ লাগলে কিছু বলল না। রিক্সার জন্য অপেক্ষা করতে লাগলো। তুলি নদীকে দেখে বলল, আসসালামু আলাইকুম আপু। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আগে তো কখনো দেখি নাই। ওয়ালাইকুম সালাম। আমি এখানে নতুন এসেছি, দ্বিতীয় তলার নতুন ভাড়াটিয়া হয়ে এসেছি। ও আচ্ছা, আপনারা নতুন ভাড়াটিয়া। আমার পরিচয় দিই, আমার নাম তুলি, বাড়িওয়ালির বড় বোনের মেয়ে। আর বলতে পারেন এই বাড়ির হবু বউ। তুলির কথা শুনে নদীর বুকের ভিতরে কেঁপে উঠল। নদী নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, ও আচ্ছা, আমার নাম নদী। আপনার হবু হাজবেন্ড যে ভার্সিটিতে পড়ে, আমিও সেই ভার্সিটির একজন শিক্ষিকা। তুলি নদীর কথা শুনে অবাক হয়ে গেল। নদীর সাথে ভালোভাবে কথা বলতে লাগলো। এইদিকে আয়ান সামনে রিক্সা দেখে বাইক থামিয়ে বলল, মামা, আমার বাসার গেট তো চেনে। বাসার সামনে ম্যাম দাঁড়িয়ে আছে, আপনি তাকে নিয়ে আসেন। আর ভাড়াটা? আয়ানের কথা শুনে মেঘলা আতিয়া অবাক হয়ে গেল। রিক্সাওয়ালা চলে গেল। আয়ান বাইক নিয়ে যেতে লাগলো। আতিয়া বলে উঠে, কি ব্যাপার আপু, তুমি ওই মেয়েটার ভাড়া দিয়ে দিলে, আবার রিক্সাও পাঠিয়ে দিলে, কাহিনী কি? কাহিনী আবার কি? উনি আমাদের ম্যাম, আর আমার দ্বিতীয় তলায় নতুন ভাড়াটিয়া, আর উনি দাঁড়িয়েছিলেন। বিষয়টা কেমন দেখা গেল, আর রিক্সা এখানে ফাঁকা ছিল তাই পাঠিয়ে দিলাম। এখানে কাহিনী খোঁজার মানে কি? ও আচ্ছা, আমি তো ভেবেছি ভাইয়া কি ক্রাশ খাইলো নাকি। আপুটা দেখতে অনেক সুন্দর, যে কোনো ছেলে দেখলে ফিদা হয়ে যাবে। আতিয়ার কথা শুনে আয়ান পিছনের দিকে রাগী লুক নিয়ে তাকাতেই আতিয়া ভয়ে ঢোক গিলে বলে, না মানে সরি ভাইয়া। আতিয়া আর কিছু না বলে যেতে লাগলো। এইদিকে নদী তুলির সাথে কথা বলতে লাগলো। রিক্সাওয়ালা চলে আসলে নদী বলে, মামা ভার্সিটির ওইদিকে যাবেন? রিক্সাওয়ালা নদীকে উঠতে বলে নদী তুলির থেকে বিদায় নিয়ে চলে গেল। ভার্সিটির গেটের সামনে নামিয়ে দিলে নদী ভাড়া দিতে যাবে, সাথে সাথে রিক্সাওয়ালা বলে, ম্যাম
আপনি যান, ভাড়া দিতে হবে না, ভাড়া দেওয়া হয়ে গেছে। রিক্সাওয়ালার কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী বলে উঠে, মানে কে ভাড়া দিল? নদীর কথা শুনে রিক্সাওয়ালা বলে উঠে, আয়ান মামা দিয়েছে, উনি আমাকে পাঠিয়েছিল আপনাকে নিয়ে আসতে, আমি এখন আসছি। রিক্সাওয়ালা চলে গেল। নদী ভালো লাগলেও কান্না পেল। মনে মনে বলতে লাগলো, যাকে ভালোবাসো না তার জন্য রিক্সা ঠিক করে ভাড়া দিয়ে কি বোঝাতে চাও? তুমি আর পারবে না আমার মন নিয়ে খেলা করতে আয়ান, আর এক ভুল বারবার করবে না। নদী কথাগুলো বলে গেট দিয়ে ভিতরে চলে গেল। আয়ান ক্লাসে বসে পড়তে লাগলো। ক্লাসে স্যার আসলে ক্লাস করতে লাগলো মনোযোগ দিয়ে। এভাবে সব ক্লাস করে বের হয়ে গেল। আতিয়া মেঘলা চলে আসলো। দুইজন এসেছে, বাইকে উঠে পড়ল। নদী আয়ানকে দূর থেকে দেখতে লাগলো। আয়ান বাইক নিয়ে চলে গেল। আয়ান বাসার ভিতরে গিয়ে বাইক থামালে দুইজন নেমে পড়ল। আয়ান বাইকের চাবি নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে যেতে লাগলো। আতিয়া ভিতরে গেলে তুলিকে দেখে বলে, আপু চলে এসেছি, কি করো তুমি? তোদের অপেক্ষায় আছি, যা দুজন গোসল করে আয়, আমি তোদের জন্য রান্না করছি। বাহ বাহ, এমন ভাবি খারাপ না। তাড়াতাড়ি বিয়ে করো ভাইয়াকে, তাহলে প্রতিদিন তোমার হাতের মজার মজার খাবার খেতে পারবো। আতিয়া, ফালতু ইয়ার্কি করতে না করছি না, যা এখন থেকে। আয়ানের কথা শুনে আতিয়া মাথা নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে থাকলো। আয়ান চলে গেল। তুলি মুখ ভেঞ্চি দিয়ে বলে, কষ্ট পাস না, তোর ভাইকে যদি আমার প্রেমে হাবুডুবু না খাওয়াইছি তখন দেখি কি করি। একবার শুধু আমার প্রেমে পড়ুক। তুমি পারবে ভাইয়াকে পটাতে? এবার পটিয়েই যাব, গিয়ে সোজা বিয়ে করে এই বাড়িতেই আসবো। ওকে দেখা যাক কতদিনে পটাতে পারো। খুব তাড়াতাড়ি করব, যা তুই। আতিয়া রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে ব্যাগ টেবিলের উপরে রেখে খাটে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল। উপরে সিলিং ফ্যানের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, এমনটা না হইলেও পারতো, কেন এমন হলো? কেন আমাকে আল্লাহ বাঁচিয়ে দিলেন? আমাকে নিয়ে গেলে তো ভালো হইতো, অন্তত তাকে কাছে পেয়েও হারিয়ে ফেলতে হইতো না। আজ বেঁচে গিয়ে খুব আফসোস হচ্ছে। আয়ান কথাগুলো ভাবতে ভাবতে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ান অনেকক্ষণ শুয়ে থেকে উঠে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। ওয়াশরুম থেকে বের হয়ে শার্ট প্যান্ট বের করে পরে নিল। আয়ান শার্ট প্যান্ট ধুয়ে বসার ঘরে গেল। আয়ানকে দেখে তুলি বলল, আমার কাছে দাও, আমি ছাদে দিয়ে আসছি। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি, ভালো করে জানো। বিয়ের পরে তো আমাকে করতে হবে। বাজে কথা বলো না, সব সময় মজা ভালো লাগে না। আয়ান কথাগুলো বলে বের হয়ে গেল। আয়ান সিঁড়ি ভেঙে উপরে যেতে লাগলো। ছাদে চলে গেল। আয়ান শার্ট প্যান্ট রোদে শুকাতে দিয়ে চলে যেতে নিবে, তখন দেখে নদী এক বালতি জামা কাপড় নিয়ে ছাদে উঠে। আয়ানকে দেখে চোখ সরিয়ে জামা কাপড় মেলে দিতে লাগলো। নদীকে ক্লান্ত দেখে আয়ান নদীর পাশে দাঁড়িয়ে ওর 3 পিস নিয়ে মেলে দিতে গেলে নদীর সাথে সাথে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত রেখে অসহায় চোখে নদীর দিকে তাকাতে নদী রেগে বলে, লুচ্চামি এখনো ছাড়েন নাই? আমার অনুমতি ছাড়া আমার 3 পিসে হাত দেওয়ার সাহস কোথায় পেয়েছেন? আপনার বাবা মা কি শেখায় নাই অন্য নারীর অনুমতি ছাড়া জামা কাপড়ে হাত না দিতে? আপনাকে ক্লান্ত লাগছিল তাই আমি আপনাকে সাহায্য করতে চাইছি। আমি কোনো খারাপ চিন্তা ভাবনা করে হাত দেই নাই। চুপ, একদম চুপ। আপনাদের মতো ছেলেদের চেনা আছে। আপনাদের মনের ভেতরে কি চলে আমি ভালো করেই জানি। মেয়ে দেখলে তো আপনাদের ভেতর উত্তেজিত তো বেড়ে যায়, আমি কি জানি না? নদী আয়ানকে অনেক কথা শুনিয়ে দিতে লাগলো। আয়ানের খারাপ লাগলেও আয়ান কিচ্ছু বলল না। মাথা নিচের দিকে তাকিয়ে থেকে কথাগুলো শুনতে লাগলো। আয়ানকে চুপ থাকতে দেখে নদী আরও রেগে গিয়ে আয়ানকে ধাক্কা দিয়ে বলল, ছাড়েন সামনে থেকে। আয়ান সরে গেলে নদী জামা কাপড় মেলে দিতে লাগলো। আয়ান নদীর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যেতে নিলে নদী বলে উঠে, ওই শোনেন, ওইখানে দাঁড়ান। আয়ান দাঁড়ালে নদী জামা কাপড় মেলা শেষ করে বালতি নিয়ে বলল, আপনি আমার ভাড়া দিয়েছেন, ওই টাকাটা নিবেন, চলেন আমার সাথে। আয়ান নদীর কথা শুনে কিছু না বলে নিচে চলে গেল। নদী ডাকতে লাগলে আয়ান কোনো উত্তর না দিয়ে চলে গেল। নদী নিচে নেমে চলে গেল। রুমে গিয়ে খাটের উপরে বসে নিজের হাতের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, ওকে আমি মারলাম, বেশি বেশি করে ফেললাম, যা করছি একদম ঠিক করছি। আচ্ছা আয়ান কেমন চেঞ্জ হয়ে গেছে, আগের মতো একদমই নাই, কেমন চুপচাপ হয়ে গেছে। ওকে দেখে আমার কেন এত মায়া হচ্ছিল।
নদী একদম ওর ফাঁদে পা দিবে না। ওই তোকে আবার ঠকাবে। ওই তোকে ভালোবাসে নাই কখনো। তুই কি ভুলে গেলি ওর জন্য তুই আত্মহত্যা করতে নিয়েছিলি, আর সেইখানে আবার ওর ফাঁদে পা দিতে চাচ্ছিস? একদম না। তোর মনকে পাথর বানা। তুই ওকে ভালোবাসিস না নদী। নদী নিজের মনে মনে বিড়বিড় করতে লাগলো। আর এইদিকে আয়ান রুমে গিয়ে বারান্দায় বসে থেকে বাহিরের দিকে এক নজরে তাকিয়ে থাকতে লাগলো আর ভাবতে লাগলো, কতটা ঘৃণা আমার উপরে তোমার। আসলে করবে না বা কেন? আমি যে আসলে ঘৃণার পাত্র, আমি যে আসলে ভালো না। আমি যদি ভালো হইতাম তাহলে তোমাকে কষ্ট দিতাম না। আমি তো নিজেই তোমার মনে বিষ দিয়েছি, তুমি আমাকে ঘৃণা করবে, এটাই তো স্বাভাবিক। আয়ান দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে আবার খুলে আতিয়া আয়ানকে ডাকতে লাগলো। আয়ান পিছনের দিকে তাকাতে আতিয়া বলল, ভাইয়া খাবে না, এখানে দাঁড়িয়ে আছো কেন? নিচে আসো, আম্মু ডাকছে। তুই যা, আমি আসছি। আতিয়া চলে গেল। আয়ান উঠে নিচে চলে গেল। নিচে গিয়ে সোজা সবার সাথে চেয়ার টেনে বসলো। তুলি আয়ানকে খাবার পরিবেশন করে দিতে লাগলো। আয়ান চুপচাপ খাবার খেতে লাগলো আর সবাই যার যার কথা বলতে লাগলো। তুলি আয়ানের দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, চুপচাপ খাচ্ছ? সবাই কত কথা বলছি, তুমি চুপ করে আছো কেন? কিছু জায়গায় চুপ করে থাকা ভালো। সবসময় এত বকবক করে নিজের এনার্জি নষ্ট করার কোনো মানে হয় না। আয়ানের কথা শুনে তুলি ভেঞ্চি দিয়ে বলে, এত চুপ থাকলে পরে দেখা যাবে মাথা খারাপ হয়ে বসে আছো। মাঝে মাঝে সবার সাথে কথা বলতে হয়, আর মানুষের সাথে কথা বলি মিশলে মন মেজাজ দুটাই ভালো থাকে, বুঝলে? একা একা থাকলে পরে দেখা যাবে পাবনায় চলে গেছো। পাবনায় যাওয়া ভালো, এত বকবক করতে চাই না। তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। ভাইয়া তোমার কি মন খারাপ? কেমন জানি লাগছে তোমাকে। আয়ান, কিছু হয়েছে? তোর 2 দিন ধরে তোকে কেমন একটা লাগছে। আমার আবার কি হবে? আমি ঠিক আছি, আমার কিছু হয় নাই। তোমরা খাও আর কথা বলো, আমাকে খেতে দাও। আয়ান খাবার খেতে লাগলো আর কেউ কিছু বলল না। খাওয়া শেষ হইলে উঠে চলে যেতে নিলে তুলি মুখ গম্ভীর করে আয়ানের দিকে তাকিয়ে থেকে বলে উঠল, কেমন মানুষ রে বাবা, এত কষ্ট করে রান্না করলাম অথচ বললো না কেমন হয়েছে খাবার, চুপচাপ খেয়ে চলে যাচ্ছে, বিবেকহীন। তুলির কথা শুনে আয়ান পিছনের দিকে ঘুরে বলল, জঘন্য হয়েছে। আয়ানের কথা শুনে তুলি খাবার মুখে দিয়ে বলে, কই, আমার কাছে তো ভালোই লাগছে। আতিয়া খালামণি, তোমাদের কাছেও কি খারাপ লাগছে? কই না তো, মজা তো হয়েছে। আয়ান ওকে কেন মিথ্যা কথা বলছিল? ওই নিজেও খাচ্ছে, দেখছে মজা হয়েছে, তারপর আমাকে জিজ্ঞেস করার কি আছে? আর সবাই কি পাইছে? রান্না করলে আমাকে দিয়ে রিভিউ নিচ্ছে। আমি কি রিভিউ দেওয়ার জন্য বসে আছি নাকি? আয়ানের কথা শুনে তিনজন অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলে, আয়ান, সবাই তোকে ভালোবাসে, রান্না করে খাওয়াতে আসছে, তুই এটা কি ধরনের কথা বলছিস? আর কে কে রান্না করে খাওয়াইছে? আয়ান কিছু না বলে চলে গেল। আয়ান রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়ে খাটে শুয়ে পড়ল। সন্ধ্যায় ঘুম থেকে উঠে রুমে লাইট দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলের সামনে গিয়ে চেয়ার টেনে বসে পড়তে লাগলো। 8টায় পড়া শেষ করে বসার ঘরে চলে গেলে আতিয়া আয়ানকে বলল, ভাইয়া ছাদে চলো, সবাই মিলে আড্ডা দিব, ফুচকা পেঁয়াজ ও বারবিকিউ করা হবে, চলো ভাইয়া। এত কিছু কে খাবে? কেন, সবাই খাবে, চলো তো তুমি ভাইয়া। আতিয়ার কথা শুনে আয়ান ওর সাথে যেতে লাগলো। আয়ান আতিয়ার সাথে ছাদে গেলে দেখে সব ভাড়াটিয়া সবাই আছে। নদী তুলে মাংসগুলো কাটতে লাগলো আর মেঘলা আতিয়া বাকি কাজ করতে লাগলো। আয়ানকে দেখে নদী কিছুক্ষণ তাকিয়ে কাজ করতে লাগলো। আয়ানের আম্মু বলে উঠল, আয়ান, কয়লা নিয়ে এসেছে, আগুন ধরিয়ে দে। দিচ্ছি। আয়ান চিলে কোঠার থেকে কয়লা আর সব কিছু বের করলো। আয়ান কয়লা দিয়ে আগুন ধরিয়ে দিতে লাগলো। নদীর দিকে তাকাতে আয়ান বলে উঠল, ম্যাম, আপনি ওইগুলো ধরেন না, আমি মাখিয়ে দিচ্ছি। কেন? আমি দিলে কি সমস্যা? আপনার হাত নোংরা, তাই আমি খাবো না, ছাড়েন। আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। নদীর আম্মু অপমান বোধ করল। নদী কিছু না বলে উঠে পড়ল। আয়ান ধরতে গেলে আয়ানের আম্মু রেগে বলে, আয়ান, এইটা কি করি তুই? নদী মামুনির হাত কোথায় নোংরা? তুই ছাড়, নদী মামুনি করবে, এতে তুই খেলে খাবি, না খেলে নাই। যা, দুপুর থেকে দেখছি সবার সাথে রোটলি ব্যবহার করছিস, তোর সমস্যা কি বলতো? আয়ানের আম্মু আয়ানকে আরও বকাঝকা করতে লাগলো। নদীকে দিয়ে মাখাতে গেলে আয়ান বিরক্ত হয়ে নদীর হাত সরিয়ে দিয়ে রেগে বলে, কি শুরু করছেন? আপনি জানেন না
যে আপনার হাত মরিচের গুলা লাগলে জ্বালা করা শুরু করে দিবে? আপনি কি বুঝতে পারছেন না কেন আপনাকে দিয়ে মাখাতে মানা করছি? আয়ানের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। নদী বলে উঠল, তাতে আপনার কি? আমার হাত জ্বালা পোড়া করবে, আপনার তো করবে না। আয়ান, তুমি কিভাবে জানলে যে নদী মরিচ কাটলে হাত জ্বালা পোড়া করে? নদীর আম্মুর কথা শুনে আয়ান কিছুটা থমকে গেল। আয়ান কি বলবে বুঝতে পারছে না। আয়ান তোতলাতে তোতলাতে বলে, আমার এক ফ্রেন্ড ছিল, ওনার হাত ম্যামের মতো, তাই আমার মনে হইতো ওনারও জ্বলতে পারে, তাই আমি ওনাকে কাজটা করতে দিতে চাচ্ছিলাম না। সরি। বাহ ভাইয়া, আপনি তো দেখি হাত দেখেও সব বুঝে ফেলেন। আয়ান মেঘলার কথা শুনে কিছু বলল না। নদী বলে উঠে, আমার আগে এই সমস্যা ছিল, আলহামদুলিল্লাহ এখন এইসব সমস্যা আর নাই। রান্না করে করে এখন ঠিক হয়ে গেছে। নদী কথাটা বলে আয়ানকে সরিয়ে দিয়ে নিজে করতে লাগলো। নদী মশলা সব মেখে মাংসগুলো বারবিকিউ করতে দিতে লাগলো। আয়ান ছাদের এক কোণায় চলে গেল। আয়ান আকাশের দিকে তাকিয়ে থাকতে লাগলো। এদিকে নদী সবার সাথে কথা বলতে লাগলো আর নিজের কাজ করতে লাগলো। হঠাৎ করে সবাই চিৎকার করে উঠল। আয়ান পিছনে ঘুরে তাকাতে দেখে নদীর জামায় আগুন ধরেছে। সবাই পানি পানি করতে লাগলো। আয়ান দৌড়ে গিয়ে হাত দিয়ে আগুন নিভানোর চেষ্টা করতে লাগলো। আতিয়া বলতে লাগলো, ভাইয়া কি করছো? তোমার হাত পুড়ে যাবে তো। আয়ান সরো, তোমার হাত পুড়ে যাবে। আয়ান কারোর কোনো কথা না শুনে আয়ানের চোখ পানির পাইপের দিকে গেলে আয়ান দৌড়ে গিয়ে পানির পাইপ সোজা নদীর দিকে নিভাতে লাগলো। নদী ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। আয়ান আগুন নিভিয়ে দৌড়ে গিয়ে সবাইকে সরিয়ে দিয়ে নদীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, নদী, এই নদী চোখ খুলো, দেখো তোমার কিচ্ছু হয় নাই। এই নদী উঠো না, এই নদী উঠো, প্লিজ চোখ খুলো না নদী। আয়ান কান্না করতে লাগলো। সবাই হতভম্ব হয়ে তাকিয়ে দেখতে লাগলো। আয়ান নদীকে কোলে তুলে নিল। নদীকে কোলে নিয়ে নিচে নামতে লাগলো। নদীর আম্মু দরজা খুলে দিলে আয়ান নদীকে নিয়ে সোজা নদীর রুমে গিয়ে শুয়ে দিয়ে নদীর মুখে থাপড়াতে লাগলো আর বলতে লাগলো, এই উঠো না নদী, প্লিজ উঠো না। আয়ান নদীকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলে, আয়ান ছাড়, নদীর মুখে পানি দিতে হবে। ভয়ে অজ্ঞান হয়ে গেছে, আর ওর হাত পিঠ তো পুড়ে গেছে দেখছি। আয়ান আতিয়ার হাত থেকে বোতল নিয়ে মুখের ক্যাপ খুলে চলে করে পানি নিয়ে মুখে ছিটে দিতে লাগলো। নদী নড়ে চড়ে উঠলে আয়ান সাথে সাথে আতিয়াকে পানির বোতল দিয়ে রুম থেকে বের হয়ে গেল। নদীর আম্মু নদীকে জড়িয়ে ধরল। নদী ভয়ে কান্না করতে লাগলো। মা, কান্না করিস না, ঠিক হয়ে যাবে। তুই একটু সাবধানে কাজ করবি না? আমার অনেক ভয় লাগছে। নদী ওর আম্মুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়ানের আম্মু বলে, ভাবি, নদীর পোশাক চেঞ্জ করে দেন আর ক্ষত জায়গাগুলোতে মলম লাগিয়ে দেন। হ্যাঁ। সবাই বাইরে চলো। সবাই বসার ঘরে চলে গেল। আয়ানকে তুলি খুঁজতে লাগলো, কোথাও দেখল না। এইদিকে নদীর আম্মু দরজা লাগিয়ে দিয়ে নদীর জামা খুলে পিঠে হাতে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে দিতে লাগলো, ব্যান্ডেজ করে দিতে লাগলো। নদী জ্বালা পড়া করতে লাগলো। নদী চিৎকার দিয়ে উঠতে লাগলো। নদীর আম্মু ফু দিতে লাগলো। নদী আলমারি থেকে গেঞ্জি বের করে নদীকে পরিয়ে দিল। পিঠের ওই জায়গায় গেঞ্জিটা পরিয়ে দিল। নদীর আম্মু দরজা খুলে দিলে সবাই নদীকে দেখতে লাগলো আর আফসোস করতে লাগলো। আয়ানের আম্মু হসপিটালে ভর্তি করতে বলে সবাই মিলে নদীকে নিয়ে হসপিটালে নিয়ে যেতে লাগলো। আর এইদিকে আয়ান রুমে গিয়ে বসে থেকে ছাদের উপরের দৃশ্য চোখের সামনে ভেসে আসলো। আয়ান ভয়ে বুকটা কেঁপে উঠতে লাগলো। তুলি রুমের ভিতরে আসলে আয়ানকে বলল, আয়ান, তুলির কণ্ঠ শুনে আয়ান তাকিয়ে বলল, কিছু বলবে? তোমার হাতও তো পুড়ে গেছে, দাও আমি অয়েন্টমেন্ট ক্রিম লাগিয়ে দিই। লাগবে না, আমি লাগিয়ে নিব। আয়ান ফার্স্ট এড বক্স নিয়ে আসতে গেলে তুলি ফার্স্ট এড বক্স নিয়ে এসেছে আয়নের হাতে লাগিয়ে দিতে লাগলো। লাগানো শেষ হইলে ব্যান্ডেজ করে দিল। আয়ান তুলিকে বলল, ধন্যবাদ, যাও তুমি এখন। তুলি চলে যেতে নিলে আবার ঘুরে বলল, তুমি কি নদী আপুকে আগে থেকে চেনো? আয়ান তুলির কথা শুনে কিছু বলল না। তুলি আর কিছু না বলে চলে গেল। আয়ান উপর হয়ে খাটে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ান উঠে অনেক কষ্টে ফ্রেশ হয়ে নিল। আয়ান হাতের ব্যান্ডেজ খুলে ফেলল। নিচে গেলে আয়ানের আম্মু বলতে লাগলো, আয়ান, তোর হাতের কি অবস্থা? আর তুই ওইভাবে আগুনে হাত দিলি, যদি তোর সাথে আগুন লেগে যেত। আমার হাত ঠিক আছে। ভাইয়া, তোমার হাতে তো ফোসকা পড়ে গেছে।
আতিয়া আয়ানের হাত ধরলে আয়ান হাত সরিয়ে নিল। আয়ানের আম্মু বলে, চল তোদের খেতে দেই। আম্মু ম্যামের কি অবস্থা কিছু জানো? ওকে হসপিটালে ভর্তি করা হয়েছে। অবস্থা বেশি ভালো না, পিছনে অনেকখানি পুড়ে গেছে, বাম হাতটাও পুড়ে গেছে। ও আচ্ছা। আয়ানের বুকের ভিতরে কেঁপে উঠতে লাগলো। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু আমি ভার্সিটিতে যাব, ওইখান থেকে কিছু খেয়ে নিব। তোর হাত যে অবস্থা, ভার্সিটিতে যেতে হবে না, ডাক্তার দেখিয়ে আয় আর খাবার খেয়ে যা। আয়ানের আম্মু জোর করলে আয়ান খেতে বসলো। আয়ানের আম্মু খাবার খাইয়ে দিতে লাগলো। আয়ানের গলা দিয়ে ভাত নামতে কষ্ট হতে লাগলো। আয়ান 2 লোকমা খেয়ে বলে, আমি আর খেতে পারছি না। আয়ান বাম হাত দিয়ে গ্লাসে পানি নিয়ে পানি খেতে লাগলো। পানি খেয়ে আয়ান বের হয়ে গেল। রিক্সা নিয়ে সোজা হসপিটালে চলে গেল। আয়ান হসপিটালে গিয়ে নদীকে খুঁজতে লাগলো। আয়ান নদীর আম্মুকে দেখে আয়ান এগিয়ে গিয়ে বলল, আন্টি ম্যামের কি অবস্থা? বেশি ভালো না বাবা, জ্বালা পোড়ায় অনেক কান্না করছে। ম্যাম সাথে কি আমি দেখা করতে পারি? আচ্ছা চলো। নদীর আম্মু আয়ানকে নিয়ে নদীর কেবিনের সামনে গেল। নদীর চিৎকার শুনে আয়ানের বুকটা কেঁপে উঠতে লাগলো। আয়ানের চোখের কোণায় পানি জমা হয়ে যেতে লাগলো। আয়ান নদীর আম্মুর সাথে ভিতরে গেল। নদী আয়ানকে দেখে নিজেকে সামলে নিতে লাগলো। আয়ান নদীর হাতের দিকে চোখ যেতে চমকে উঠল। আয়ান আস্তে আস্তে নদীর কাছে যেতে নিলে নদী চিৎকার করে বলল, একদম এদিকে আসবেন না, এখন থেকে চলে যান। কি দেখতে এসেছেন? আমি মারা গেছি নাকি? আমি মরি নাই। এতদিন মনের ভেতরে পুড়তো, এখন শরীর হাত পুড়ছে। সারা শরীর পুড়ে গেলে ভালো হইতো। আল্লাহ কেন যে আমাকে নিয়ে যায় না। নদীর কথা শুনে আয়ানের খারাপ লাগলো। নদীর আম্মু বলে, এইসব কি বলছিস? ওই তোর জীবন বাঁচানোর জন্য নিজের হাত পুড়িয়ে ফেলেছে, কেউ এগিয়ে আসলো না। ওই তোকে বাঁচানোর জন্য পাগল হয়ে গেছিল, আর সেখানে তুই ওকে কথা শুনিয়ে দিচ্ছিস? আমাকে বাঁচাতে কে বলেছে? আগুন ধরে মারা গেলে ভালোই হতো। আমি কি বলছি আমাকে বাঁচানোর জন্য? এখন থেকে চলে যেতে বলো। আমার কিন্তু রাগ হচ্ছে। নদীর কথা শুনে আয়ান বলে উঠে, ম্যাম কিছু করা লাগবে না, আমি চলে যাচ্ছি। আয়ান চোখের পানি মুছতে মুছতে চলে গেল। নদীর আম্মু নদীর উপরে রাগ দেখাতে গিয়েও দেখালো না। 1 মাস পর কি শুরু করছিস? ঘর থেকে বের হোস না, কারোর সাথে কোনো কথা বলিস না, সমস্যা কি তোর? এখন রুম থেকে বের হবি না, হইলে লাঠি পিটা করবো তোকে। আম্মু যাও তো, ভালো লাগছে না। ওয়েট, তোকে না মারলে হবে না। আয়ানের আম্মু আয়ানকে টেনে নিয়ে যেতে লাগলো। লাঠি এক হাতে নিয়ে মারার ভয় দেখিয়ে বাসা থেকে বের করে দিল। আয়ান ওর আম্মুকে বলতে লাগলো, আম্মু এমন কেন করছো? আম্মু সরো, আমার ঘুম পাচ্ছে। বাইরে যা, বন্ধুদের সাথে আড্ডা দিতে যাবি। আমি নিজে তোকে অনুমতি দিয়েছি, যা। আয়ান পিছনে যেতে হঠাৎ কারো সাথে ধাক্কা খেলে আয়ান পিছনে ঘুরে তাকাতে দেখে নদী। আয়ানের সাথে সাথে নদীকে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে কিছু বলার আগেই নদী রেগে আয়ানের গালে থাপ্পড় মেরে দিল। আয়ান গালে হাত দিয়ে থাকলে আয়ানের আম্মু বলল, নদী, আয়ান তো তোমাকে ইচ্ছে করে ধাক্কা দেয় নাই, ওকে থাপ্পড় কেন দিলে? নদী কিছু বলতে যাবে আয়ান ওর আম্মুকে ধরে বলল, আমি তো ম্যামের পুড়ে যাওয়ার জন্য দায়। ম্যাম আমার উপরে রেগে আছে হয়তো। বাহ, ম্যাম মেয়ে মানুষ, তাকে ধরছে এই জন্য হয়তো। বাদ দাও আম্মু, তুমি যাও, আমি বের হচ্ছি। আয়ান ওর আম্মুকে ঠেলে বাসার ভিতরে পাঠিয়ে দিয়ে নিজে বের হয়ে গেল। আয়ান ক্লাবে চলে গেলে ওর বন্ধুরা অবাক হয়ে তাকিয়ে থেকে বলল, আয়ান তুই এখানে? আমি তো পুরো অবাক। ভাই, আঙ্কেল আন্টি যদি জানে তোর কি যা হাল করবে। তুই তাড়াতাড়ি এখান থেকে যা। আরে কুল, আম্মু নিজে অনুমতি দিয়েছে। আয়ানের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান রাগী লুক নিয়ে তাকিয়ে বলে উঠল, কি ব্যাপার, হাসোস কেন তোরা? হাসবো না তো কি করবো? তোর আম্মু তোকে আসতে অনুমতি দিয়েছে, এইটাই আমাদের বিশ্বাস করতে বলতেছস? সিরিয়াসলি আম্মু অনুমতি দিয়েছে? যাই হোক, বাদ দে, চল ক্যারাম খেলি, আজকে সুযোগ পেয়েছি, আজ অনেক মজা করব। আয়ান সবার সাথে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে রাত 8টায় বাসায় চলে গেল। বাসার ভিতরে ঢুকলে আতিয়া বলে উঠে, ভাইয়া এতক্ষণ কই ছিলে? ক্লাবে ছিলাম। কি ব্যাপার, দুজন দেখে মনে হচ্ছে মাথার ভিতরে কোনো বুদ্ধি নিয়ে বসে আছোস। একদম ঠিক ভাইয়া, তোমার বাইকে তেল তুলে দিব, তুমি আমাদের নিয়ে ঘুরতে যাবে। তেল তুলে দিবি দুইজন? বা আমার বোনগুলো দেখি টাকা মালিক হয়ে গেছে, তা কত টাকা আছে? আমাকে বোন বলবে না তো, আর টাকার মালিক হয় নাই। তুমি তো একটাই কিপটা, ঘুরতে নিয়ে যেতে বলে নিয়েই যাও নাই। আচ্ছা এখন কই যাবি দুইজন সেইটাই বল। ফুচকা খেতে যাব, হালিম খেতে যাব। ঘরে বানিয়ে নে, আবার বাইরে যাওয়া লাগবে কেন?
বাইরের জিনিস খেতে মন চাইছে, সবসময় তো ঘরেই খাই। ও বুঝছি, তোমার টাকা ফুরাবো না, বুঝলি? চলো, আমাদের টাকা দিয়ে খাওয়াবো। তুলির কথা শুনে আয়ান ভ্রু কুচকে তাকিয়ে বলে, আমাকে দেখে কি তোদের কিপটা মনে হয় নাকি? কিছুটা। কানের নিচে দিলে সব ধারণা চেঞ্জ হয়ে যাবে। আতিয়া কিছু বলতে যাবে, তখন আয়ানের আম্মু ভিতরে এসে বলে, এই আয়ান, এই লিস্ট নিয়ে গিয়ে এই সব কিছু নিয়ে আয় তো, আর এই নিয়ে টাকা। কিসের লিস্ট, আর তুমি আবার কোথা থেকে আসলে? এত কথা বলার সময় নাই, তুই নিয়ে এসেছিস, নদীতে 2য় তলায় নিয়ে যাস। কথাগুলো বলে টাকা দিয়ে আয়ানের আম্মু চলে গেল। আয়ান লিস্ট নিয়ে সোজা বাজারে চলে গেল। লিস্ট দেখে ফলমূল সব কিনতে লাগলো। কেনা শেষ করে আয়ান বাইকের কাছে গিয়ে বাইকে উঠে সোজা বাসায় চলে আসলো। আয়ান ওর আম্মুকে কল দিয়ে বলল, ম্যামদের নাকি এইগুলো? তাড়াতাড়ি আসতে তো, কত দূর, তুই তাড়াতাড়ি আয়। এত তারা কেন দাও বুঝি না। বুঝতে হবে না, তাড়াতাড়ি আসিক। আয়ান কল কেটে দিয়ে ফলগুলো নিয়ে সিঁড়ি বয়ে উপরে উঠতে লাগলো। নদীদের ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজালে আতিয়া এসে দরজা খুলে দিল। আয়ানের হাত থেকে ফলগুলো নিয়ে বলল, ভালো শার্ট পরে আসো ভাইয়া, মানুষজন আসবে এখানে। তো ছেলে বলতে তুমি আসো, আমাদের সাথে থাকা লাগবে। যাও ভাইয়া, তাড়াতাড়ি আসো। কারা আসবে আর আমি কেন এখানে থাকবো? আরে যাও তো, যাও বলছি। আতিয়া কথাটা বলে চলে গেল। আয়ান আর কিছু বলতে পারল না। আয়ান নিচে চলে গেল। আয়ান নিচে গিয়ে রুমে চলে গেল। শার্ট চেঞ্জ করে বারান্দায় কিছুক্ষণ বসে থাকলো। আতিয়া বারবার কল দিলে আয়ান বসা থেকে বের হয়ে নদীদের ফ্ল্যাটের সামনে চলে গেল। দরজায় হালকা ধাক্কা দিতেই খুলে গেল। আয়ান ভিতরে ঢুকতে আয়ান অবাক হয়ে গেল। আয়ান সামনের দিকে তাকাতে দেখে নদী বউ সেজে বসে আছে, আর তার পাশে একটা ছেলে, আর তার পাশ দিয়ে কিছু মুরব্বীরা বসে আছে। আয়ানের বুকের ভিতরে চিনচিন করে উঠল। আয়ানের দিকে নদী তাকিয়ে নিচের দিকে তাকিয়ে থাকলো। আয়ানের আম্মু আয়ানকে বলল, আয়ান, এদিকে আয়। আয়ানের হাত ধরে আয়ানের আম্মু সবার সামনে গিয়ে বলতে লাগলো, এটা আমার ছেলে আয়ান, আর আয়ান, এটা তোর ম্যামের হবু হাজবেন্ড, আর তোর আব্বু আম্মু। আয়ানের আম্মু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ানের গলা লেগে আসতে লাগলো। আয়ান নিজেকে সামলে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। আয়ানের সালামের উত্তর নিল। হঠাৎ করে একটা মেয়ে হাসির শব্দ শুনে আয়ান রান্নাঘরের দিকে তাকাতেই আয়ান চমকে গেল। আয়ানকে দেখে মেয়েটা আয়ানের কাছে এসে সজোরে থাপ্পড় মারল। সবাই হতভম্ব হয়ে গেল। আয়ান সোজা মেয়েটাকে জড়িয়ে ধরল। মেয়েটা আয়ানকে বলল, ছাড় আমাকে, তুই আমাকে জড়িয়ে ধরে কি বোঝাতে চাস? হ্যাঁ, ছাড় আমাকে, তোর ভালো ব্যবহার আমার দরকার নাই, তুই ছেড়ে দে বলছি। আই এম সরি। সরি তোর কাছে রাখ, তুই আমাকে ছাড়। তুই আমাকে নিজের বোন কখনোই ভাবস নাই। তুই আমাকে বোন ভাবলে আমার সাথে যোগাযোগ করতে। তুই জানোস আমি কতটা ভয় পেয়েছিলাম, কত রাত তোর জন্য কান্না করে আল্লাহর কাছে দোয়া করেছি। তুই আমাকে কখনোই বোন ভাবস নাই। আয়ান রাইসাকে ছেড়ে দিয়ে দেখে রাইসার চোখে পানি। আয়ান রাইসার চোখের পানি মুছে দিতে দিতে বলল, আপু, আমার কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি ছাড়া আর কিছুই না। আমি সবাইকে কাঁদাতে জানি, কাউকে ভালো রাখতে জানি না আপু। আয়ান কথাগুলো বলে নদীর দিকে তাকালো। রাইসা আয়ানকে বলল, আমি তোর অনেক খোঁজ নেওয়ার চেষ্টা করেছি, কেউ তোর ঠিকানা দিতে পারে নাই, কেউ বলতে পারে নাই তুমি বেঁচে আছোস নাকি মারা গেছস। আমি তো ভেবেছিলাম তুই মারা গেছস। যতবার তোর কথা ভাবতাম ততবার চোখ দিয়ে পানি বের হয়ে যেত। না নদীকে কিছু বলতে পারতাম আর না নিজেকে সামলাতে পারতাম। নদী তোকে নিয়ে অনেক কথা বলতো, বাট আমাকে সবকিছু সহ্য করতে হইতো। তুই আমাকে কেন সেদিন কসম দিয়েছিলি? হ্যাঁ আপু, এসব কথা বাদ দাও। তুমি এসেছো, তোমাকে কিন্তু আমি যেতে দিব না, এখানে থাকতে হবে। আর এত দিনের আমার দুলাভাই হয়েছে নাকি সিঙ্গেল আছো? তোর দুলাভাই দেশের বাইরে আছে, আমি 1 মাস পর চলে যাব। বাহ বাহ, সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে গেছো। যাই হোক, তোমার বান্ধবীর তো বিয়ে, চলো দুলাভাইয়ের সাথে একটু কথা বলে নিই। রাইসাকে আয়ান ঘুরিয়ে আয়ান নদীর আম্মুকে বলল, আন্টি আজকে বিয়ে নাকি? যেভাবে ম্যাম সেজে আছে মনে তো হচ্ছে বিয়ে। হ্যাঁ, বিয়ে। তোর আব্বু আর আঙ্কেল আসার সময় কাজে নিয়ে আসবে। আয়ান হাসি মুখে কথাটা বলে নদী বলে উঠল, ওয়েলকাম। আয়ান নদীর কথা শুনে
মুখে হাসি রেখা টেনে তাকিয়ে থাকতে লাগলো। নদী আয়ানের দিকে তাকিয়ে বলতে লাগলো। আমাদের সুন্দর মানিয়েছে না? নদীর কথা শুনে আয়ান বলে উঠে, একদম, আপনাদের জুটিটা অনেক সুন্দর মানিয়েছে। ভাবি ওনাদের সবাইকে খেতে দেওয়া ভালো হবে। হ্যাঁ ভাইজান, দুলাভাই আসেন, নদী, আশিক, আয়ান সবাই আসো। আমার ক্ষুধা নাই, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, আপনারা খান। রাইসা বলে ওঠে। চল আমাদের সাথে খাবে। রাইসা আয়ানের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। সবাই একসাথে খেতে বসলো। খাবার দিলে সবাই খেতে লাগলো। আয়ানের সামনে নদী আশিককে বলতে লাগলো, তুমি তো মাছ ভাজি অনেক পছন্দ করো, আর 2টা পিস নাও। তোমার মনে আছে? আমার সব মনে আছে। আর তুমি আমার হাজবেন্ড হবে, তোমার সম্পর্কে খোঁজ রাখবো না তো তা কি করে হয় বলো? ধন্যবাদ। আয়ান দুইজনের কথাগুলো শুনতে লাগলো। আয়ানের চোখের পানিগুলো টলমল করতে লাগলো। রাইসা আয়ানের হাতের দিকে চোখ গেলে বলল, আয়ান, কি ব্যাপার তোর? হাতে কি হয়েছে? কেমন যেন লাগছে, দেখি তো। তেমন কিছু না আপু, পুড়ে গেছিল হাত, তাই ওই কালো হয়ে গেছে। কিভাবে থাকোস যে হাত পুড়ে যায়? নদীকে বাঁচাতে গিয়ে হাত পুড়ে গেছে। নদীর আম্মুর কথা শুনে আশিক আয়ানের দিকে তাকিয়ে বলল, ধন্যবাদ শালাবাবু, তুমি আমার হবু বউটাকে বাঁচিয়েছো। আজ আমার হবু বউটার কিছু হইল, কখনো জানতে পারলাম না আমার হবু বউ আমাকে কখনো বিয়ে করতে রাজি হবে। এইভাবে কেন বলছো? আল্লাহ আমাকে তোমার জন্য বানিয়েছে, আল্লাহ তোমাকে আমার জন্য বাঁচিয়েছে। তা তো অবশ্যই। নদীর কথা শুনে আয়ানের রাগ হতে লাগলো। আশিক নদীকে এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে নিল। আয়ানের রাগ হতে লাগলো। আয়ান কষ্টে বুকটা ফেটে যেতে লাগলো। আয়ান নিজেকে অনেক কষ্টে সামলে নিল। সবাই খাবার খেতে লাগলো। আয়ান অল্প খেয়ে হাত ধুয়ে বলল, আন্টি আমি আসছি, আমার অনেক ঘুম পাচ্ছে। সবাই ভালো থাকবেন, বেঁচে থাকলে আবারও দেখা হবে। এইটা কেমন কথা? তুই কি আত্মহত্যা করবি নাকি? রাইসার কথা শুনে নদীর বুকটা কেঁপে উঠল। আয়ানের দিকে তাকাতে আয়ান হেসে বলে, আমার আল্লাহ যেদিন আমাকে ডাক দিবে সেই দিন যাব। আমার কোনো অধিকার নাই তার দেওয়া জীবন নিজের হাতে শেষ করার। আয়ান, আমিও যাব, আমারও ঘুম পাচ্ছে। আয়ান কিছু না বলে চলে গেল। তুলি যেতে চাইলে আতিয়া যেতে দিল না। আয়ান নিচে গিয়ে সোজা বাসার ভিতরে ঢুকে রুমে চলে গেল। আয়ান নিজের মনকে বোঝাতে লাগলো। আয়ান বলতে লাগলো, এই তুই এত কষ্ট কেন পাচ্ছিস? তুই তো তাকে ছেড়ে দিয়েছিস, সেই তোকে ঘৃণা করে, সেখানে কেন তুই আবার তাকে পেতে চাস? ওই তোকে ভালোবাসে না, আয়ান তোকে ওই ঘৃণা করে না। তুই নিজেকে বোঝার চেষ্টা কর আয়ান। আয়ান কথাগুলো বলতে লাগলো আর নিজের সাথে যুদ্ধ করতে লাগলো। আয়ান হাঁটু গেড়ে ফ্লোরে বসে কান্না করতে লাগলো। কান্না করতে করতে বলতে লাগলো, আমি যে তোমাকে বড্ড ভালোবাসি নদী, তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো? আমি যে তোমাকে অন্য কারো পাশে দেখতে পারবো না নদী, আমি যে তোমাকে ভালোবাসি। আয়ান কান্না করতে লাগলো। আয়ান কান্না করতে করতে সহ্য করতে না পেরে উঠে দাঁড়িয়ে বলে, না, আমি কাউকে তোমার হতে দিব না, আমি তোমাকে আমার করে ছাড়বো। আয়ান রুম থেকে দৌড়ে বাসা থেকে বের হয়ে সোজা নদীর ফ্ল্যাটের সামনে চলে গেল। বাসার ভিতরে ঢুকতে দেখে নদী কাগজে সাইন করতে যাচ্ছে। আয়ান সাথে সাথে বলে উঠল, নদী। আয়ানের কণ্ঠ পেয়ে নদীর হাত থেকে কলম পড়ে গেল। আয়ানের দিকে সবাই তাকালো। আয়ানের আম্মু বলে, ওই বেয়াদব ম্যামের নাম ধরে কি ডাকে রে? আয়ান ওর আম্মুর কোনো কথা না শুনে সামনে থেকে একটা চেয়ার টেনে নদীর সামনে বসে বলল, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। নদী, তুমি আমাকে 2 মিনিট দিবে? নদী, আমাকে প্লিজ 2 মিনিট দাও, আমি জাস্ট তোমাকে কিছু বলতে চাই। তুমি সব শুনে যা ডিসিশন নিবে তাই হবে। তাই এখনো বেঁচে আছি। কি বলতে চান? হ্যাঁ, আমি বিয়ের আসন ছেড়ে আপনার ফালতু কথা শোনা লাগবে নাকি? ওই এইসব কি বলিস? বিয়ের মাঝখানে কেন ওই উঠে যাবে? নদী, জিদ রাগ করার সময় এটা না। আমি তোমার কাছে 2 মিনিট চাচ্ছি, আমাকে লাস্ট বারের তো 2টা মিনিটও সময় দিতে পারো। আয়ানের কথা শুনে নদী বলে, আমার কাছে সময় নষ্ট করার মতো সময় নাই। রাইসা, কলমটা দে। রাইসা থেকে কলমটা নিয়ে নদী সাইন করতে যাবে। আয়ান সহ্য করতে না পেরে চেয়ারটায় একটা ঢিল মেরে চিল্লাইয়া বলল, তোমাকে 2টা মিনিট সময় দিতে বলছি, আজ তোমার জন্য সময় নাই। আমাকে 2 মিনিট সময় দিলে তোমার সময় নষ্ট হয়ে যাবে, তাই না? ওকে তুমি বিয়ে করবে, তাই না? আমি জাস্ট 2 মিনিট বকবক করব, তারপর আমি তোমাকে নিজের হাতে আশিক ভাইয়ার হাতে তুলে দিব।
আশিক ভাই, আপনার কাছে আমি 2টা মিনিট ভিক্ষা চাচ্ছি। থাক, 2 মিনিট না, আমি 1 মিনিট কথা বলবো। ভাইয়া প্লিজ আমাকে 1টা মিনিট সময় দেন। আপনার কাছে আমি হাত জোর করে বলছি। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে থাকতে লাগলো। আয়ানের আম্মু বলে, কি এমন 1 মিনিট কথা বলতে চাস তুই? আর আয়ান, আমার রাগ তুলিস না এখন, থেকে যা। কি নাটক শুরু করছিস তুই? ভাইয়া, তুমি আয়ানকে 1 মিনিটের কথা বলতে দাও। ভাইয়া প্লিজ। ঠিক আছে, কি বলবে বলো। আমি কিছু শুনতে চাই না, তোমরা শুনো। ওর বকবক শেষ হইলে আমাকে ডাক দিও। নদী চলে যেতে নিলে আয়ান চোখের পানি মুছতে মুছতে বলল, তুমি আমাকে এত ঘৃণা করো যে আমার কথা শুনতেও চাও না? ওকে, আমার কিছু বলার নাই। আমার যা বোঝার বোঝা হয়ে গেছে। সরি, সবাই ক্ষমা করে দিবেন। আয়ান কথাগুলো বলে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো আর চোখের পানি মুছতে লাগলো। আয়ানকে এভাবে কান্না করতে দেখে আয়ানের আব্বু আম্মু আতিয়া তুলি যেন অবাক হয়ে গেল। আয়ানের আম্মু বলে, আয়ান, কি বলতে চাস? তোর কি হয়েছে আয়ান? তোর কষ্ট বেশি হলে তখন তুই এভাবে কান্না করিস। আয়ান, কি হচ্ছে আমাদের খুলে বল। তুই কি নদীকে আগে থেকে চিনিস নাকি? আয়ান বারবার হাতের উল্টা পিঠ দিয়ে চোখের পানি মুছতে লাগলো। রাইসার হাত থেকে কলম নিয়ে নদীর কাছে গিয়ে কলম দিয়ে কান্না করতে করতে বলল, ম্যাম, সাইন করেন। সরি ম্যাম আপনাকে বিরক্ত করার জন্য। বিশ্বাস করেন, মনকে অনেক বুঝিয়েছি, ওই শুনতে চায় না। এই দেখেন না, বেইমান চোখ মোটেও আমার কথা শুনে না। কখন থেকে মুস্তাসি পানি, তারপরও পানি বের হচ্ছে, মনটাও আমার কথা শুনে না। ম্যাম সাইন করুন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা সুখে থাকেন। ম্যাম তাকিয়ে আছেন কেন? করেন। আয়ান কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলো। নদী কলম নিয়ে সাইন করতে গেলে আয়ান নদীর হাত ধরে কান্না করতে করতে বলে, নদী, আমার অনেক কষ্ট হচ্ছে। আয়ান কথাগুলো বলে ডুকরে কান্না করতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগেই নদী হাত দিয়ে মুছে ফেলে ধমক সুরে বলে, হাত ছাড়েন। আয়ান হাত ছেড়ে দিল। আয়ান সহ্য করতে না পেরে কলমটা টান দিয়ে নিয়ে সজোর গলায় বসিয়ে দিতে যাবে, সবাই চিল্লাইয়া উঠল। আশিক তাড়াতাড়ি করে কলম ধরে ফেলল। আয়ান নদীর দিকে তাকিয়ে বলল, নদী, আমার অনেক কষ্ট হচ্ছে, আমি তোমাকে বড্ড ভালোবাসি নদী। প্লিজ এই বিয়েটা করো না। আমি জানি তোমার সাথে আমি অনেক অন্যায় করছি, কিন্তু নদী, আমি অন্য কারোর সাথে কখনোই রিলেশনে যাই নাই। এইগুলো আমার ফেক আইডি ছিল। আমি তোমার জায়গা কখনোই কাউকে দিতে পারবো না। আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি নদী। আমি জানি তুমি আমাকে একটু হলেও ভালোবাসো। নদী প্লিজ বিয়েটা করো না। আয়ান নদীর পা জড়িয়ে ধরে বসে থেকে বলল, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ এই বিয়ে করো না। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যা বলবে আমি তাই করব। কোনো মেয়ের সাথে দরকার ছাড়া কথা বলবো না। তুমি আমার ফোন নিজের কাছে রেখে দিও, দরকার হইলে আমি বাটন ফোন চালাবো। তুমি প্লিজ এই বিয়ে করো না। তুমি যা বলবে তাই করব আমি। প্লিজ তুমি এই বিয়ে করো না। এই বিয়ে করলে কখনোই তুমি আমার সাথে থাকবে না নদী। তুমি অন্য কারো হয়ে যাবে। আমি বেঁচে থাকতে এইটা মেনে নিতে পারবে না নদী। আমি যে তোমাকে বড্ড ভালোবাসি নদী। আয়ান কথাগুলো বলে কান্না করতে লাগলো পা জড়িয়ে ধরে। নদী নিজের চোখের পানি ধরে রাখতে পারল না। নদী বারবার চোখ মুছতে লাগলো। সবার চোখে পানি চলে আসলো। রাইসা বলে উঠে, নদী আর সত্যি কথা বলছে, ওই তোকে ভালোবাসে, অন্য কাউকে ভালোবাসে না। সব মিথ্যা কথা বলছিল ও। নদী, তোর থেকে একটা জিনিস লুকানো আছে, আমাকে কসম দিয়েছে। নদী কিছু তো বলো। ভাইয়া আপনার পায়ে ধরি, আপনি আমার ভালোবাসাকে কেড়ে নিয়েন না। আয়ান আশিকের পায়ে ধরতে যাবে, সাথে সাথে আশিক ধরে বলে, আরে ভাই, কি করছো? আমি তোমার ভালোবাসাকে কেড়ে নেব না। নদী, একটা ছেলে কখনো এভাবে কান্না করে? মিথ্যা অভিনয় করতে পারে না। তুমি তো ভাগ্যবতী যে তোমাকে হারানোর ভয়ে ওই পাগলের মতো কান্না করছে। সবার সামনে আমার পা পর্যন্ত ধরতে নিয়েছে। ভাগ্যবতী আমি? হাসালে। এসব নাটক দেখে কোনো লাভ আছে? 5 বছর আগে তো আমি মারাই গেছি। এই দেহটাকে মেরে ফেলতে নিয়েও পারি নাই। আব্বু আম্মু বাঁচিয়ে নেয়। কতবার চেষ্টা করেছি নিজেকে শেষ করে দেওয়ার। বাবা মায়ের জন্য আজ আমি এখানে দাঁড়িয়ে আছি। না হইলে 5 বছর আগেই আমি কবরে চলে যেতাম। 5 বছর ধরে তিলে তিলে মারা যেতে যেতে আজ আমি এখানে। যে আমার পায়ে ধরে রান্না করছে না, এক সময় তার পায়েও ধরে হাজার রিকোয়েস্ট করেছিলাম
এইভাবে চিৎকার করে কেঁদেছি। সেই আমাকে বলেছে আমি সিনিয়র মেয়ে, আমি কোনো লজ্জায় জুনিয়র ছেলের সাথে রিলেশন করলাম। আমি তো নির্লজ্জ একটা মেয়ে। নদী কথাগুলো বলে চোখের পানি মুছতে লাগলো। আয়ান মাথা নিচু করে থাকলো। নদী মুখে জোর করে হাসি রেখে বলে, তার একটা দিয়ে হয় না, তার নতুন নতুন নারী লাগে। আর আমি তো সিনিয়র মেয়ে, আমার সাথে কি আর ওর যাবে নাকি? আমি তো বুড়ি। নদীর কথা শুনে আশিক বলে উঠে, কি তাহলে এখন আবার এইসব নাটক কেন করছো? হ্যাঁ, ও তো সিনিয়র বুড়ি, ওর সাথে তো তোমার যায় না, তাহলে ওর বিয়েতে তোমার কি সমস্যা? হ্যাঁ, এখন কেন এসব নাটক করছো? সব সময় সব পরিস্থিতি এক থাকে না ভাইয়া। কিছু কিছু সময় প্রিয় মানুষের ভালোর জন্য তার সাথে দুর্ব্যবহার করতে হয়। ভাইয়া তুমি আমাদেরকে প্রোটেক্ট করো আর নিজেই অন্য মেয়েকে ঠকিয়ে বসে আছো। আয়ানকে অনেকে অনেক কিছু বলতে লাগলো। নদী সবাইকে বলে উঠল, প্লিজ সবাই চুপ করেন। আশিক, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ওই যেমনই হোক না কেন, ওই আমাকে সত্যিই ভালোবাসে নাকি আবার নাটক করছে আমি জানি না, বাট আমি ওর কান্না সহ্য করতে পারছি না। মুখে ঘৃণা করে বলা সহজ, বাট প্রিয় মানুষকে ঘৃণা করা এত সহজ না। তা আয়ান, এখন কি করতে চাও? আমাকে বিয়ে করবে নাকি আমি সারা জীবন যেমন আছি এইভাবেই সারা জীবন থাকবো? বলো কি করবে। যদি বলো যে আমি কাউকে বিয়ে না করে সারা জীবন ঘরে বসে থাকি, তাহলে তাই থাকবো, তাও দরকার নাই কান্না করার। নদীর আম্মু কিছু বলবে তার আগেই নদী বলে উঠে, আম্মু আব্বু ক্ষমা করো, আমি তোমাদের ভালো মেয়ে কখনোই ছিলাম না। তোমরা আমাকে জন্ম দিয়েছো, তারপরেও আমি অন্য কাউকে ভালোবেসে ফেলেছি, তারপর আত্মহত্যা করতে গেছি। আয়ান, কি হলো? চুপ করে আছো কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। ওকে কাজী সাহেব, চেঞ্জ করে দেন সব। আয়ান আর আমার বিয়ে হবে। আয়ান, তুমি এত নিচু মনের মানুষ? তুমি মোটেও কোনো নারীর জন্য যোগ্য না। তুমি নদী আপুকে কোন হিসেবে বিয়ে করতে চাচ্ছ? তাকে আরো তিলিয়ে তিলিয়ে মারার জন্য নাকি? তুলি, দুঃখিত, তোমার প্রিয় মানুষকে কেড়ে নিতে হচ্ছে। সব সময় ভালোবাসা পূর্ণতা পায় না তুলি। দোয়া করি ভালো কাউকে জীবনসঙ্গী হিসেবে পাও। আপু, ওকে বিয়ে করেন, ওই কোনো মেয়ের যোগ্যই না। সমস্যা নেই, আবার ঠকাবে তো ঠকাক, তাতে আমার আর কিছু যায় আসে না। আমি তো মৃত প্রাণ পাখি, চলেই গেলে সব দুঃখ মিলিয়ে যাবে। নদীর আব্বু আম্মু কথা বলতে চাইলে নদী শুনল না। কাজে সব লেখা বদলে ওদের দুইজনের বিয়ে পড়িয়ে দিতে লাগলো। দুইজনের বিয়ে হয়ে গেল। আয়ান নদীর হাত ধরে বলল, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমায় ছাড়বো না। আয়ান কথাটা বলে অজ্ঞান হয়ে গেল, সোজা নদীর কোলে পড়ে গেল। সবাই থমকে গেল। নদী ভয় পেয়ে গেল। আতিয়া আয়ানের আব্বু আম্মুর কাছে এসে আয়ানকে ধরে বলতে লাগলো, আয়ান, এই আয়ান, কি হলো তোর? আয়ান, কথা বল না। এই আয়ান, প্লিজ চোখ খোলা বাবা, আমার ভয় লাগছে। কিন্তু আমার চোখ খোলা না বাবা আমার। আয়ান, এই আয়ান, কি হলো তোমার? আম্মু ভাইয়াকে হসপিটালে নিয়ে যেতে হবে। ভাইয়া বুকে বেশি চাপ পড়েছে। আব্বু তাড়াতাড়ি চলো ভাইয়াকে নিয়ে। আয়ানের আব্বু আম্মু আশিক আয়ানকে ধরে নিয়ে যেতে লাগলো। সবাই গাড়িতে উঠে বসলো। নদী আয়ানকে বুকের সাথে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, এ আয়ান, কি হলো তোমার? আই এম সরি, আমি আগে জানলে কখনোই তোমাকে কষ্ট দিতাম না। আয়ান, এই আয়ান, চোখ খোলো। আয়ান, কি হয়েছে তোমার? কেন চোখ খুলছো না? নদী কান্না করতে লাগলো। আয়ানের আম্মু আয়ানকে ডাকতে লাগলো। সবাই হসপিটালে চলে গেল। আয়ানের আব্বু ডাক্তারকে ডাকলে নার্স এসে আয়ানকে নিয়ে গেল। ডাক্তার আয়ানকে দেখার জন্য চলে গেল। আতিয়া আয়ানের আব্বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু ভাইয়ার কিছু হবে না তো? আমার অনেক ভয় লাগছে আব্বু। ভাইয়ার কিছু হইলে আমি ভাইয়া কাকে বলবো? আতিয়ার কথা শুনে নদী বলে উঠে, এই চুপ করো, এসব কি বলো? আয়ানের কি হবে? আয়ান শুধু অজ্ঞান হয়েছে, ওর জ্ঞান ফিরে আসবে। ভাইয়া হাড়ে ফুটো আছে। ভাইয়া আপনার জন্য বুকে চাপ বেশি করছে। ভাইয়া যদি বিয়ে করেন তাহলে সেখানে এত নাটক কেন করলেন? আতিয়া, চুপ কর। এখানে ওনার কি দোষ? তোর ভাই ওনার সাথে কম অন্যায় করছে নাকি? উনি কি সারা জীবন তোর ভাইয়ের জন্য অবিবাহিত থাকবি নাকি? প্লিজ দুইজন চুপ করবি তোরা? নদী দরজার দিকে তাকিয়ে কয়েক পা পিছিয়ে গেল। আয়ানের চোখের পানি বের হইতে লাগলো। নদী পড়ে যেতে নিবে, সাথে সাথে আশিক নদীকে ধরে ফেললো। ডাক্তার বের হইলে নদী ছুটে গিয়ে বলে, ডাক্তার সাহেব, আয়ানের কি অবস্থা? ওই ঠিক আছে তো? ওর অবস্থা ভালো না। আঙ্কেল, আন্টি, আপনাদের না আমি কবেই বলেছি তাড়াতাড়ি অপারেশন করতে? এতদিন পর ওকে এই অবস্থায় হসপিটালে নিয়ে আসলেন। আমি বারবার বলছি এই অপারেশনটা তাড়াতাড়ি করতে। সাগর,
তুমি তো জানো আয়ানের আগের অপারেশনে কত টাকা লেগেছিল। আমাদের কাছে এই অপারেশনের জন্য অত টাকা নেই। আগে ঋণ নিয়ে বসে আছি, সেইগুলো ঋণ দিচ্ছি। আমরা ভেবেছিলাম ঋণ শেষ হয়ে গেলে আয়ানেরই অপারেশনটা করে ফেলবো। আন্টি, যত তাড়াতাড়ি ওকে অপারেশন করাতে হবে, না হলে আমাদের হাতে কিছু করার থাকবে না। সাগর, তুমি অপারেশন শুরু করে দাও, আমি টাকা নিয়ে আসছি। সাগর চলে গেল। আয়ানের আম্মু কান্না করতে করতে আয়ানের আব্বুকে বলল, আয়নের আব্বু, আমার যা আছে সব বিক্রি করে দাও। আমার সন্তান না থাকলে আমি এই সব দিয়ে কি করব? বাসে চলো তাড়াতাড়ি। আম্মু, আমার গহনাগুলো বিক্রি করে দাও। আমার কিচ্ছু লাগবে না, আমার ভাইয়াকে লাগবে। আতিয়ার কথা শুনে আয়ানের আম্মু কান্না করতে লাগলো। নদী ওইখানে না থেকে দৌড়ে চলে গেল। আয়ানের আব্বু আম্মু বাসায় চলে গেল। আয়ানের আব্বু আম্মু সব টাকা গোছাতে লাগলো। নদী কিছুক্ষণ পর আয়নের বাসার দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজাতে লাগলো। আয়নের আম্মু দরজা খুলে নদী ভিতরে প্রবেশ করলো। আয়নের আব্বুর হাতে 3 লাখ টাকা তুলে দিয়ে বলল, আঙ্কেল, আমার কাছে এই 3 লাখ আছে। নদীর কথা শুনে আয়নের আব্বু বলে, টাকা হয়ে গেছে মা, লাগবে না। নদী আয়নের আব্বুর কথা শুনে বলল, আতিয়ার গহনাগুলো রেখে দেন, এইটা নেন। ওই ছোট মানুষ, ওর জিনিসগুলো বিক্রি করা ঠিক হবে না। আর এখানে আমার গয়না আছে, এগুলো বিক্রি করে দিয়েন। নদীর কথা শুনে আয়নের আব্বু জড়িয়ে ধরে বলে, ক্ষমা করে দিয়ে আমায়, ছেলেটা তোমার সাথে এত অন্যায় করলো, তারপরে তুমি তার জন্য সব দিয়ে দিতে রাজি। সত্যি আমার ছেলেটা ভাগ্যবান। এইসব বলার সময় নাই আঙ্কেল, নিয়ে যান। আয়নের আব্বুর হাতে দিয়ে দিল। নদী আর আয়নের আম্মু হসপিটালে চলে গেল। নদী কাউকে কিছু না বলে নামাজ পড়ার জায়গায় চলে গেল। অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। নদী নামাজ পড়তে লাগলো। মোনাজাত ধরে অঝরে কান্না করতে লাগলো আর বলতে লাগলো, আল্লাহ আমার স্বামীকে সুস্থ করে দেন, দরকার হইলে আমাকে আপনার কাছে নিয়ে যান, তাও আমার স্বামীর কিছু হতে দিয়েন না আল্লাহ। নদী কান্না করতে লাগলো আর আয়নের জন্য দোয়া করতে লাগলো। হঠাৎ করে আয়নের আম্মু এসে বলল, নদী, আয়ান। নদী আয়নের আম্মুর মুখ থেকে আয়ান ডাক শুনে বুকের ভিতরে কেঁপে উঠল। নদী বসা থেকে উঠে দৌড়ে যেতে লাগলো। আয়ানের কেবিনের সামনে গিয়ে পা আটকে গেল। নদী সামনের দিকে হাঁটতে নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। নদী মাথা ঘুরে পড়ে যেতেই সাথে সাথে আতিয়া ধরে ফেলল। নদীর আব্বু আম্মু নদীকে ধরে বলে, নদী, এখানে বসে। আয়ানের অপারেশন সাকসেসফুল হয়েছে। নদী ওর আম্মুর কথা শুনে কিছুটা শান্ত হয়ে ওর আম্মুর কাঁধে মাথা দিয়ে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। সবাই আয়ানের সাথে দেখা করতে গেলেও নদী গেল না। আয়ানের আব্বু আম্মু সবাই বলতে লাগলো, নদী, তুমি যাও। আমার কোনো ইচ্ছে নাই ওকে দেখার। নদী কথাগুলো বলে দৌড়ে চলে গেল। নদী, দাঁড়া। নদী কারো কোনো কথা শুনল না। এদিকে আয়ান নদীকে দেখার জন্য আগ্রহ হয়ে শুয়ে থাকল। নদীর আব্বু আম্মু গেলে আয়ান বলে, আন্টি, নদী কোথায়? সবাইকে দেখলাম, ওকে তো দেখছি না। আমার উপরে কি রাগ করে আছে? ওই বাসায় চলে গেছে। তুমি কথা বলো না, তোমার কথা বলা এখন ঠিক না, রেস্ট নাও। আয়ানের ওইখানে 2 জন কিছুক্ষণ থেকে চলে গেল। 3 দিন পর। তুই তো 3 দিনে একবারও আয়ানের সাথে দেখা করতে গেলি না। যে যায় তার কাছেই তোর খোঁজ করে। তুই ওর অসুস্থতায় এত ভেঙে পড়লি, আর সুস্থ হওয়ার পর ছেলেটার সাথে এমন ব্যবহার কেন করছিস? আম্মু খেতে দাও, ভার্সিটিতে যেতে হবে। আয়ানকে রিলিজ দিবে, তুই ওকে বাসায় নিয়ে এসেছে, যা। খেতে দিবে নাকি না? এমন তেজ নিয়ে কথা বলস কেন? কিছু বুঝি না। ভালোবাসে তার জন্য কষ্টও পায়, আবার সামনে অন্যরূপ দেখাস, আজব। থাক, খাবই না। নদী কথাগুলো বলে বের হয়ে গেল। নদীর আম্মু আর কিছু না বলে নিজের কাজ করতে লাগলো। আতিয়া সিঁড়ি বয়ে উপরে উঠে নদীর ফ্ল্যাটের সামনে গিয়ে কলিং বেল বাজাতে লাগলো। নদীর আম্মু দরজা খুলে দিলে আতিয়া বলে উঠল, আমার ওপর তেজ দেখিয়ে ভার্সিটিতে চলে গেল। তাহলে ভাবি যাবে না? না, তোমরা নিয়ে আসো। আচ্ছা। আতিয়া চলে গেল। আয়ানের আম্মু জিজ্ঞেস করলে আতিয়া বলল, ভাবি আন্টির সাথে রাগারাগি করে বের হয়ে গেছে, আন্টি আমাদের নিয়ে আসতে বলেছে। আয়ানের আম্মু কিছু বলল না। আয়ানের আব্বু আম্মু আতিয়া চলে গেল। হসপিটালে গেলে আয়ানকে রিলিজ করে নিয়ে আসতে লাগলো। আয়ান গাড়ির ভিতরে বসে থেকে বলতে লাগলো, নদী আজকেও আসলো না? না, মেয়েটা অনেক অভিমান করেছে কোনো কিছু নিয়ে। তুই যখন অপারেশন থিয়েটারে ছিলি
নদী তখন ভেঙে পড়েছিল। জানিস, ওই তোকে বাঁচানোর জন্য নিজের গয়নার সাথে 3 লাখ টাকা দিয়েছে। আতিয়ার গয়না বিক্রি করতে দেয় নাই। কি, আমার গয়না বিক্রি করো নাই? না, নদী করতে দেয় নাই। তুই ছোট মানুষ, তোর গয়না কেন বিক্রি করতে হবে? তাই ও দিয়েছে সব। ভাবি এত কিছু করলো, আবার ভাইয়া সুস্থ হওয়ার পরও এমন কেন করে? কোনো বিষয় নিতে অভিমান করেছে। বাদ দে। আম্মু ভার্সিটির সামনে নামিয়ে দিয়ে তো। ওই বাসায় চলে আসবে। অসুস্থ মানুষ যাওয়ার দরকার নাই। আয়ান আর কিছু বলল না। আয়ান বাসায় চলে গেল। আয়ান বাসায় গিয়ে সবার সাথে কথা বলে রুমে চলে গেল। রুমে গিয়ে গোসল করে নিচে নেমে আসলো। আয়ান ওর আম্মুকে বলল, আম্মু আমি উপহারে গেলাম, কেন? দরকার আছে। আয়ান কথাটা বলে বাসা থেকে বের হয়ে সোজা নদীদের ফ্ল্যাটে চলে গেল। আয়ানকে দেখে নদীর আম্মু খুশি হয়ে বলে, বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আন্টি। আন্টি আমি কি নদীর রুমে থাকতে পারবো? আরে বাবা কি বলো, তোমার স্ত্রীর রুমে তুমি থাকবে, এটা বলার কি আছে? আচ্ছা শোনো, আগে খেতে বসো, আমি খাবার দেই। খাবো না আন্টি, হসপিটালে খেয়েছি, পেট ভরা আছে। আচ্ছা আমি রুমে গেলাম। আয়ান নদীর রুমে গিয়ে বসে থাকতে লাগলো। নদীর জন্য অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করতে করতে নদী ঘুমিয়ে গেল। আয়ানের কিছু শব্দে ঘুম ভেঙে গেল। আয়ান চোখ খুলে নদীর সামনে তাকাতে দেখে নদী হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে। আয়ান আস্তে আস্তে খাটের উপর থেকে নেমে নদীকে পিছন থেকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদীর সামনের দিকে ঘুরে রাগী লুক নিয়ে বলল, একদম টাচ করবে না। জান রাগ কেন করছো? আমি কি করছি সেইটাই তো বলবে, তাই না? আমি তো আগে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি, এখন চাইলে আমি ক্ষমা চাইতে পারি। আমি কে যে আমার কাছে ক্ষমা চাইবে? আমি তো তোমার কেউ না। আমি যদি তোমার কেউ হইতাম তাহলে সেই দিন আমাকে সত্যিটা বলতে পারতে যে আমার ব্লাড ক্যান্সার। আমার সাথে এমন নাটক করার কোনো দরকার ছিল না। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার অসুস্থতা সময় যদি না থাকি তাহলে আমি তোমাকে কেমন ভালোবাসলাম। আর এখন সুস্থ হয়ে গেছো, এখন থেকে চলে যাও। তুমি কখনোই আমাকে ভালোবাসো নাই। নদী কথাগুলো বলে চলে যেতে নিলে আয়ান নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে বলল, জান আমাকে ক্ষমা করে দাও। দেখো আমার বাঁচার কোনো গ্যারান্টি ছিল না, আমার বাঁচার থেকে মৃত হওয়ার চান্স বেশি ছিল। আমি ভেবেছিলাম তুমি আমার থেকে বেশি কষ্ট পেয়ে আমাকে ঘৃণা করে অন্য কাউকে নিয়ে নতুন করে জীবন শুরু করবে। আমি মারা গেলেও তুমি কোনোদিনও জানতেও পারবে না, আর কষ্টও পাবে না। স্বামীর ভালোবাসা পেয়ে সব কিছু ভুলে যাবে। আয়ানের কথা শুনে নদী রেগে ধাক্কা মেরে সামনের দিকে তাকিয়ে থাপ্পড় মারতে গিয়েও হাত নামিয়ে বলল, তোকে আমার ভালোবাসতে কে বলছিল? সেদিন যদি আমি মারা যেতাম তাহলে কি হতো? তুই তো বেঁচে থাকতি, আর আমি তোকে উপর থেকে দেখতাম অন্য মেয়ের সাথে সংসার করছিস, তাই না? নদী আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করতাম না। সব মানলাম, আমাকে একটা কথা বলতো। তুই তো সুস্থ হয়ে গেছিস, 4 বছর কোথায় ছিলি? আমার তো কোনো খোঁজ খবর নেস নাই। আমার সামনে এসে তো সব কথা খুলে বলতে পারতি, তাহলে কেন আসুস নাই? আমি তোমার কাছে গেলে তুমি কখনোই আমার কথা বিশ্বাস করতে না। তুমি আমাকে বলতে যার সাথে রিলেশনে গেছি সেই ধোকা দিয়েছে, তাই তোমার কাছে চলে এসেছি। আর আমি নাটক করছি তুমি আমাকে এটাই বলতে। আরে আমি যদি তোমার বাসা খুঁজেও পাই তুমি আমার সাথে কখনোই দেখা করতে না। একবার তো আমার কাছে এসেছে, বলতে পারতে। আমি তোমার সাথে যে ব্যবহার করছি, আমি কোন মুখে তোমার সামনে গিয়ে ক্ষমা চাইতাম? অনেক কিছু ভেবে নিয়েছি, অনেক কিছু ভেবে নিজের ভিতরে সব কষ্ট চেপে রাখার চেষ্টা করছি। খুব ভালো করছো। তো এখন আর কি চাও? হ্যাঁ, চলে যাও। তুমি ভেবে নাও আমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে। তুমি তোমার মতো আমাকে আমার মতো থাকতে দাও। নদীর কথা শুনে আয়ান টান দিয়ে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঠোঁটে আলতো করে কিস করে। আয়ান হাসি মুখে বলে, তুমি চাইলে আমি আমার নাম চেঞ্জ করে তোমার হাজবেন্ড হতে পারি। আজ থেকে নদী হাজবেন্ড। আমার নাম কি দেওয়া যায় বলো তো? আমার সাথে মজা করছো নাকি? কই না তো, তুমি তো বললে তোমার অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, সেইটা ভাবতে, তাই আর কি। তুমিও আমাকে তোমার সেই হাজবেন্ডকে ভাবো। তবু দূরে দূরে থাকার চেষ্টা করো না। আমি তোমাকে একবার যখন পাইছি তখন মৃত্যুর আগ পর্যন্ত তো আমি তোমাকে ছাড়ছি না। ঢং করা বন্ধ করো, ছাড়ো। ছাদে যাব। আমিও যাব। এই রোদে ছাদে গিয়ে কি করবে শুনি? তুমি যা করবে ওইটাই করব। কিছু করা লাগবে না, আমি আমার জামা কাপড়গুলো মেলে দিয়ে আসি। তুমি থাকো, অসুস্থ মানুষ, রেস্ট নাও।
ওকে। নদী ওয়াশরুমে গিয়ে জামা কাপড়গুলো নিয়ে যেতে লাগলো। আয়ানও নদীর পিছন পিছন যেতে লাগলো। নদীর আম্মু কিছু বলবে, আয়ান আঙ্গুল দিয়ে মুখে হাত দিয়ে চুপ থাকার ইশারা করলো। নদী দরজা খুলে চলে যেতে আয়ানও পা টিপে টিপে যেতে লাগলো। নদীর আম্মু মিটিমিটি হেসে নিজের কাজ করতে লাগলো। নদী সিঁড়ি দিয়ে উঠতে নিলে পিছনে পায়ের শব্দ শুনে ঘুরে তাকাতেই আয়ান অন্যদিকে তাকিয়ে থেকে না দেখার ভান করতে লাগলো। নদীর দিকে তাকালেই নদী রাগী লুক নিয়ে বলল, এখানে কি? আই লাভ ইউ। আই লাভ ইউ 2। এখানে কি? হ্যাঁ, আই লাভ ইউ 3। আই লাভ ইউ 4। আমার কথা কানে যায় না? এখানে কি করছো? নিচে যাবে নাকি মার খাবে? আদর দিলে কিছু মনে করব না। ফাজিল, মার খাবে নাকি? কেউ শুনে ফেলবে। যাবে? তোমার সাথে যাব তো। নদী কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে রাগী লুক নিয়ে বলে, আমার সাথে যেতে বলি নাই, নিচে গিয়ে রেস্ট নাও, যাও। নিচে যাইতে মন চাচ্ছে না এমন করো কেন? আমি তোমার কাজে সাহায্য করলে তোমার কি সমস্যা? হ্যাঁ, রোদের ভেতরে যাওয়ার কোনো মানে হয়? তুমিও তো যাচ্ছ। ধ্যাৎ। নদী বিরক্ত হয়ে চলে যেতে নিল। আয়ানও নদীর পিছন পিছন যেতে লাগলো। নদী আয়নের দিকে তাকিয়ে বলল, এখানে দাঁড়াও, এখানে আসলে মার খাইবা। আরে শাড়ি, একা মেরে দিতে পারবে না? আমি হেল্প করি। আয়ান নদীকে হেল্প করতে লাগলো। মেঘলা আতিয়া উপরে এসেছে। দুইজনকে একে উপরের দিকে তাকিয়ে থাকতে দেখে মেঘলা হালকা কাশি দিয়ে বলল, এটা রোমান্স করার মতো জায়গা না। মেঘলার কথা শুনে দুইজন ওদের দিকে তাকাতে আতিয়া মিটিমিটি হাসতে লাগলো। নদী বলে উঠে, আতিয়া, তোমার ভাইকে নিয়ে যাও তো, সব কাজে খালি বাধা দেয়। আমি কাউকে নিয়ে যেতে পারবো না। আমি মেঘলা নিজেদের জামা কাপড় মেলতে এসেছি। দুইজন নিজের জামা কাপড় মেলে মিটিমিটি হেসে চলে গেল। আয়ান নদীকে জড়িয়ে ধরতে যাবে, সাথে সাথে নদী বলে, একদম না, এখন সবাই আসবে, নিচে চলো। মার না খেতে চাইলে। আদর খাবো, মায়ের খেতে ভালো লাগে না তো? তোমার মায়ের খাওয়া উচিত, নিচে চলো। কোলে নেই তোমাকে? না। আয়ান নদীর কোনো কথা না শুনে নদীকে কোলে তুলে নিতে গেলে বুকে ব্যথা হলে নদীকে নামিয়ে দিল। নদী রাগী লুক নিয়ে তাকিয়ে বলল, আমার কথা শুনতে ভালো লাগে না, তাই না? ব্যথা তো পেলে, চলো নিচে। নদী আয়নের বুকে হাত বুলিয়ে দিতে দিতে নিচে চলে গেল। আয়ান নদীর রুমে গেলে নদী রুমে এসে বলে, খাবার খেয়ে নিচে গিয়ে মেডিসিন খেয়ে রেস্ট নেবে। আয়ান নদীর হাত ধরে কোলে বসিয়ে ঘাড়ের উপরে চুলগুলো সরিয়ে দিয়ে ঠোঁটে স্পর্শ দিলে নদী কেঁপে উঠল। নদীর শাড়ির আঁচলে নিচ দিয়ে পেটে হাত দিতেই নদী চোখ বন্ধ করে নিল। আয়ান কানে কানে বলতে লাগলো, আমি আদর খেতে চাই, অন্য কিছু খেতে চাই না। আয়ান কথাটা বলে নদীর হাত থেকে প্লেট নিয়ে টি টেবিলের উপরে রাখতে সাথে সাথে নদী ওর কোল থেকে নেমে পড়ল। আয়ান ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে মুরগির রান আয়ানের মুখের ভিতরে দিয়ে ফিক করে হেসে দিয়ে বলল, এটা খাও। আয়ান মুখ থেকে রান সরিয়ে নিয়ে বাচ্চাদের মতো করে কান্না মাখা মুখ বানিয়ে বলল, তুমি আমাকে একটু আদর করতে দাও না? আমাকে একটু ভালোবাসো না? তোমার সাথে আড়ি যাও। ওকে আরি, বাই, আমি গেলাম। নদী উঠে চলে যেতে নিবে, সাথে সাথে আয়ান এক হাত দিয়ে টান দিয়ে নিজের কোলে বসিয়ে বলে, আরে বাবা, কোথায় যাও? আমি তো মজা করছি, তুমি দূর। তুমি এখন কেমন যেন হয়ে গেছো। কেমন হয়েছে শুনি? আই হেট ইউ মতো হয়ে গেছো, আগে আই লাভ ইউ মতো ছিলে। নদী ভ্রুকুচকে পিছনের দিকে ঘুরে ওর গলা জড়িয়ে ধরে গালে কিস করে বলল, আই হেট ইউ এর মতো লাগছে না, একটু একটু আই লাভ ইউ মতো হয়েছো। আরো ঠোঁটে কিস করতে দিলে বুঝবো আই লাভ ইউ মতো হয়ে গেছো পুরোটা। ফাজিল, শোনো, রাতে আদর করতে দিব, মন ভরে করো, বাট এখন খেয়ে নাও, আমার কাজ আছে। কি কাজ? তোমার তো পরীক্ষা, তোমাদের রুটিনের কাজ আমার পড়েছে। হাই হাই, আমি তো পড়ি নাই, কি পরীক্ষা দিব? আমার সাথে দুষ্টুমি না করে পড়াশোনায় মনোযোগ দাও। তুমি পড়ালে আমি ভালো রেজাল্ট করব, আমার বিশ্বাস। আমি পড়াই, আর পড়ার নাম করে আমার সাথে রোম্যান্স করার ধান্দা, তাই না? এ মানে একটু বেশি না তো? ফাজিল। আচ্ছা, আমি খাওয়াই দেই, যান, ডিস্টার্ব করো না, যান, রাতে আদর করতে দেব, বললাম তো। ওকে, বাট আমার কোলে বসে থেকে খাওয়াই দাও। ঠিক আছে। নদী খাবারের প্লেট হাতে নিয়ে আয়ানকে খাইয়ে দিতে লাগলো। আয়ান নদীকে জড়িয়ে ধরে থাকলো। নদীর আম্মু দরজার সামনে এসে বলে উঠল, নদী, আর কিছু লাগবে নাকি? কথাটা বলে সামনে তাকালো। নদী আয়ান কণ্ঠ শুনে দরজার দিকে তাকিয়ে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। নদীর আম্মু 1 মিনিট দেরি না করে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে গেল। আয়নের দিকে নদী রাগী লুক নিয়ে তাকিয়ে বলল,
ফাজিল কি লজ্জায় ফেলে। ছাড় বলছি, কানের নিচে একটা বাজাবো। আয়ান সাথে সাথে ছেড়ে দিল। নদী পাশে বসে খাইয়ে দিতে লাগলো। আয়ান লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়নের খাওয়া শেষ হইলে পানি খেয়ে নিল। নদী বলে উঠল, যাও এখন নিচে গিয়ে মেডিসিন খেয়ে নিবে। আমার অনেক লজ্জা লাগছে, যদি আন্টির সামনে পড়ে যাই। ভালো হবে। এখন লজ্জা লাগে কেন? বারবার যে বললাম কোল থেকে নামিয়ে দিতে, মাথায় তো গেল না আপনার? নদীর কথা শুনে আয়ান লজ্জায় বলল, দূর, কে জানতো আন্টি আসবে। চলো না নিচে যাই। না, আমার এখানে কাজ। নিচে গিয়ে কি করব? শ্বশুর বাসায় যাবে না নাকি? এইটা তো 5 তলায় তো আমার শ্বশুর বাড়ি, তার ভেতরে যেখানে ইচ্ছা থাকতে পারি। ইয়া, জি যান, এখন মেডিসিন খেতে। আয়ান নদীর ঠোঁটে আলতো করে কিস করে চলে গেল। নদী হাসতে লাগলো। আয়ান নিচের দিকে তাকিয়ে যেতে নিলে নদীর আম্মুর সাথে ধাক্কা খেতে যাবে, সাথে সাথে আয়ান লজ্জায় সাইড কেটে তাড়াতাড়ি দৌড়ে নিচে চলে গেল। নদীর আম্মু হাসতে লাগলো আয়ানের কাণ্ড দেখে। আয়ান নিচে গিয়ে দেখে সবাই বসে আছে। আয়ানের আম্মু বলে উঠল, কি রে, বৌমার রাগ ভাঙছে না? হ্যাঁ আম্মু, কি করলে ওনাকে নিচে নিয়ে আসা যাবে? আইডিয়া দাও তো। কেন, বৌমা নিচে আসবে না? না বলে পুরোটা তো ওর শ্বশুরবাড়ি, এক জায়গায় থাকলে নাকি হয়ে যাবে। ও আচ্ছা, বৌমা যেখানেই থাকতে ভালোবাসে সেখানেই থাকতে দে। আর তুই খাবার খেয়ে মেডিসিন খেয়ে নে। খেয়ে এসেছি, থাকো, মেডিসিন খেয়ে আসি। আয়ান কথাগুলো বলে ওর রুমে চলে গেল। রুমে গিয়ে মেডিসিন নিয়ে খেয়ে নিল। খেয়ে বারান্দায় বসে ভাবতে লাগলো, প্রিয় মানুষটাকে কাছে পাওয়ার আনন্দটা অসীম। আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুকরিয়া, আমাকে আমার ভালোবাসা মানুষকে দিয়েছেন। আয়ান কথাগুলো ভেবে চোখ বন্ধ করে নিল। সন্ধ্যার দিকে আয়ান বাহিরে চলে গেল। বাহিরে গিয়ে নদীর জন্য গোলাপ চকলেট কিনে নিল। ফুচকার দিকে চোখ গেলে আতিয়ার কথা মনে পড়ে গেল। আয়ান ফুচকা কিনে নিল। কিনে বাসায় চলে গেল। আতিয়াকে দেখে বলল, ওই কিপটা, তোর ফুসকা। আয়নের হাতে ফুচকা দেখে আতিয়া খুশিতে ফুচকাগুলো হাতে নিয়ে বলে, আই লাভ ইউ ভাইয়া। ফুসকা দিলে ভালোবাসা বাড়ে, আর না দিলে কিপটার খাতায় নাম বসিয়ে দিস, তাই না? তোমাকে দেখতে কিপ্টে তো লাগে, তাই খাতায় না দিতে হয় না, অটোমেটিক কিপ্টার খাতায় নাম চলে যায় তোমার। আতিয়ার কথা শুনে আয়ান বলে উঠে, আমার ফুচকা দে। আমাকে দেখতে তো কিপটার মতো লাগে, তাই না? দে আমার ফুচকা। কিপটা জিনিস খাইতে হবে না তোর। ভাইয়ার বাচ্চা, ফুসকা যদি একটা ভাঙে তাহলে তোমার হাত পা ভেঙে ফেলবো। আয়ান আতিয়ার দুষ্টুমি দেখে আয়ানের আব্বু আম্মু হাসতে লাগলো। আয়ান বলে উঠে, খচ্চর যা, এখন থেকে সামান্য ফুচকার জন্য আমার হাত পা ভাঙবে? সি 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 রে বোন, সি। আতিয়া ভ্রুকুচকে তাকালে আয়ান ওর কপালে টুকা দিয়ে দৌড়ে ওর রুমে চলে গেল। আতিয়া বলে উঠল, একবার সুস্থ হয়ে যাও, তারপর দেখাবো মজা। আর তোমার ছেলে মেয়ে হইলে আমি যে মারবো, তোমার সব মারের প্রতিশোধ নিব। হঠাৎ করে পিছন থেকে একজন বলে উঠল, আমাকেও মারা ভাগ দিও। আমি আয়নের ছেলে মেয়েদের মেরে প্রতিশোধ নিতে চাই। নদীর কণ্ঠ শুনে সবাই পিছনে তাকালো। আতিয়া নদীকে দেখে লজ্জা পেয়ে গেল। নদী হাসতে লাগলো। আতিয়া বলে, আইসে আর একজন, আমার ভাতিজা ভাতিজির গায়ে হাত তুলে দিলে জামাই বউকে পিটিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এসেছে ভাগ নিতে, যান ভাগেন। আতিয়ার কথা শুনে নদী মুখ চেপে হাসতে লাগলো। সাথে সবাই মিটি মিটি হাসতে লাগলো। আতিয়া চলে গেল। আয়ানের আম্মু বলল, বসো বৌমা। আয়ান, বৌমার লাগেজ নিয়ে যা তো। আয়ান বের হয়ে লাগেজ নিয়ে রুমে চলে গেল। নদী আয়নের আব্বু আম্মুর সাথে কথা বলতে লাগলো। কথা বলা শেষ করে নদী আয়নের আম্মুর সাথে রান্না করতে চলে গেল। না করলেও নদী শুনল না। রাতে রান্না শেষ হইলে সবাই মিলে খেতে বসলো। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা দিয়ে আয়ান বলে উঠল, আম্মু আব্বু আতিয়া, তোমাদের মনে হয় ঘুম পাচ্ছে, যাও তোমরা ঘুমাও গা। আয়ানের কথা শুনে আতিয়া ভ্রুকুচকে তাকালে আয়ানের আম্মু বলে, এই চলো। আয়ানের আম্মু আয়ানের আব্বুকে নিয়ে চলে গেল। আতিয়াকেও চলে যেতে বলে দিল। আতিয়া চলে গেলে আয়ান নদীকে কিছু বলার সুযোগ না দিয়ে কোলে তুলে নিয়ে চলে গেল। খাটে বসিয়ে দিয়ে নদী বলল, ফাজিল, এইভাবে সবাইকে সরিয়ে দিলে কেন? হ্যাঁ, ধ্যাত, গল্প অনেক করা যাবে, আমার আদর পেয়েছে। নদী আয়নের কথায় লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়ন দরজা লাগিয়ে দিয়ে গোলাপ চকলেট পিছনে নিয়ে হাঁটু গেড়ে বসে বলল, জান, তুমি কি আমার বাচ্চার মা হবে? নদী ভ্রুকুচকে তাকিয়ে বলে, এইটা আবার কেমন প্রপোজ? আই লাভ ইউ কোথায়? ও থুকু, জান, আই লাভ ইউ, আই লাভ ইউ।
তুমি কি আমার বাচ্চার মা হবে? নদী গোলাপ ফুল চকলেট নিল। চকলেট প্যাকেট খুলে খেতে খেতে বলল, আই লাভ ইউ টু। জি, আপনার প্রস্তাবে রাজি। নদী কথাটা বলে লজ্জা পেলে আয়ান ভিলেন মার্কা হাসি দিয়ে নদী উপরে ঝাঁপিয়ে পড়ল। নদী লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। বাকিটা ইতিহাস।